আমি সব কিছুই বর্ণনামূলক করাতেই ভালোবাসি, বেসিক না থাকলে তার আসলে কিছুই থাকে না। ওকে, চলো শুরু করছি। প্রথম কথা, প্রথম এমসিকিউ, যে চলন্ত ট্রেন লাইনে পাশে দাঁড়ানো ব্যক্তির সাপেক্ষে ট্রেন, মানে একটা গাড়ি চলছে, রাইট? সাপেক্ষকে ভালো করে বোঝো, যে চলন্ত ট্রেন লাইনে পাশে দাঁড়ানো ব্যক্তির সাপেক্ষে ট্রেন কেমন। ট্রেন লাইনের পাশে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে, তার সাপেক্ষে ট্রেনটা কেমন। তার সাপেক্ষে মানে মানে ওই লোকটা ট্রেনকে কিভাবে দেখবে। দেখো, অবজারভার যে সব সময় দেখে সে নিজেকে স্থির ভাবে, বুঝতে হবে তোমাকে, সে নিজেকে কিভাবে স্থির ভাবে। তুমি যখন গাড়িতে বসে থাকো, পাশের লোকের সাথে গল্প করছো, এটা করছো ওটা করছো, তোমার কিন্তু কখনোই মনে হবে না যে তুমি গতিশীল। তোমার কি মনে হবে জানো, আশেপাশে যখন গাছপালা দেখবা তখন তোমার মনে হবে গাছপালা পিছনের দিকে যাচ্ছে। গাছপালা ঘর বাড়ি কি পিছনের দিকে যায় না, আসলে তুমি কোন দিকে যাচ্ছ, সামনের দিকে। তাহলে এই যে রিয়েলাইজেশন বা এই যে দেখার যে ভুলটা, যে গাছপালা পেছনের দিকে যাচ্ছে, এটা কেন হচ্ছে? কারণ তুমি তোমার নিজেকে স্থির ভেবেছ। তাহলে অন্যদেরকে কি ভাববা? গতিশীল ভাববা। এই এতগুলো কথা বলার উদ্দেশ্য কি? এতগুলো কথা বলার উদ্দেশ্য হচ্ছে এটা, যে যদি কখনো এমন থাকে কোনো একটা গতিশীল বস্তুর রেফারেন্সেও আর একটা গতিশীল বস্তুকে বলা হয়, তাহলে গতিশীল বস্তুতে যারা থাকবে তারা নিজেদেরকে কি ভাববে? স্থির ভাববে। তোমাকে যদি প্রশ্ন করা হয় যে বাসের মধ্যে একজন বসে আছে, আশেপাশের গাছপালাকে সে কেমন দেখবে, তুমি কখনোই স্থির বলতে পারবে না। তোমাকে কি বলতে হবে? গাছপালাকে গতিশীল দেখবে। কারণ আমরা যারা রেফারেন্স পয়েন্ট বা প্রসঙ্গ কাঠামো বা মানে সাপেক্ষ, এরা সবসময় নিজেদেরকে কীভাবে? স্থিরভাবে। আমরা গাড়িতে বসেও নিজেদেরকে কীভাবে? স্থিরভাবে। শুধু তাই নয়, আমাদের ব্রেনও তাই ভাবে। এখন তোমার কাছে মনে হয় যে কই, গাড়িতে বসে তো আমাদেরকে মনে হয় আমরা চলছি, এটা মনে হয় তোমার রাস্তার কারণে। রাস্তা এবড়ো থেবড়ো, 1। 2 হচ্ছে গাড়ি দোলে, যে কারণে মনে হয় আমরা চলছি। 3, তুমি চারিপাশের দৃশ্য দেখতে পাও, এই কারণে তোমার বিশ্বাস হয় যে তুমি গতিশীল। কিন্তু এই 3টা জিনিসকে যখন থামিয়ে দেওয়া যায়, যে গাড়ি একদম স্মুথলি চলবে, তুমি আশেপাশের কোনো দৃশ্য দেখতে পারবা না। সাপোজ তুমি বিমানে উঠেছো, জানালা বন্ধ, জানালায় পর্দা, তোমার কাছে কি মনে হবে তুমি গতিশীল? কি মনে হবে? স্থির। তো এতগুলো কথা বলার উদ্দেশ্য হচ্ছে সাপেক্ষ যে সে সবসময় নিজেকে স্থির ভাবে, তাহলে ট্রেনকে সে কি দেখবে? গতিশীল দেখবে। যদি বলা হতো এভাবে যে ট্রেনের সাপেক্ষে ব্যক্তিটা কেমন, তাহলে ব্যক্তিটা হতো গতিশীল। যদি এভাবেও প্রশ্ন করত যে লাইনের পাশে একটা ট্রেন চলছে, কি বলছে? একটা ট্রেন চলছে, ট্রেনের মধ্যে অনেক যাত্রী রয়েছে, ট্রেনের পাশে, লাইনের পাশে একজন মানুষ দাঁড়িয়ে আছে, ট্রেনের সাপেক্ষে মানুষ কেমন, তুমি স্থির কখনোই বলতে পারতা না। তোমাকে বলতে হতো ট্রেনের সাপেক্ষে মানুষটা গতিশীল। সুতরাং রেফারেন্স পয়েন্টকে এটা হিসাব করে তোমাকে উত্তর দিতে হবে। ক্লিয়ার? কোনো ডাউট, কোনো প্রবলেম? এতটুকুতে কোনো সমস্যা কিনা বলো। যেহেতু ফার্স্ট এমসিকিউ ছিল এটা, সুতরাং একটু তোমাদের অপিনিয়ন নেওয়া যেতেই পারে। বলো বাচ্চারা, তোমরা এখন বলবা এক এমসিকিউ এতক্ষণ পড়াইলে শেষ করবেন কখন? আসলেই তাই, আমি নিজেও ভাবছি শেষ করব কখন। ওকে, চলো, তার মানে আমাদের উত্তর হবে আপেক্ষিক গতিশীল। আপেক্ষিক গতিশীল কেন বলা হয়? একটার সাপেক্ষে আর একটা। ওই যে বললাম যে যদি ট্রেনের সাপেক্ষে ব্যক্তিকে বলা হতো, তাহলে ব্যক্তিকে কি মনে হতো? গতিশীল মনে হতো। ওই যে বাসের মধ্যে বসে থেকে তুমি গাছপালাকে কি দেখো? পেছনের দিকে শুধু যাচ্ছে। তার মানে কি ট্রেনের সাপেক্ষে ও গতিশীল। ও এক্স্যাক্টলি গতিশীল কি গতিশীল নয়, ইট ডাজন্ট ফ্যাক্ট। ও এক্স্যাক্টলি গতিশীল কি গতিশীল নয়, ও এটা কোনো ব্যাপার নয়। ব্যাপার হচ্ছে তুমি যেমনটা দেখছো সেটাই আপেক্ষিক, তোমার সাপেক্ষে। অবজারভার যে সবসময় দেখে সে নিজেকে স্থিরই ভাবে। ওকে, চলো নেক্সট কোশ্চেন। একটি বাক্সকে ধাক্কা দিলে এটি না উল্টিয়ে যে গতি লাভ করে। একটা বাক্সকে ধাক্কা দিয়েছো তুমি, সাপোজ এটা একটা বাক্স, এই বাক্সকে তুমি কি করলা? এখান থেকে ধাক্কা দিলা, এটা উল্টালো না, না উল্টিয়ে সে কি হলো? সোজা পথে চললো। সাপোজ এখান থেকে সে কোথায় এসেছে? সাপোজ বাক্সটা এখানে এসেছে। প্রশ্ন করেছে এটা কোন গতি লাভ করে, সেটা কি স্পন্দন গতি, চলন গতি, পর্যাবৃত্ত গতি নাকি ঘূর্ণন গতি? দেখো, যদি এটা ঘুরতো তাহলে এক ধরনের ঘটনা ঘটতে পারত, যে হ্যাঁ তাহলে ঘূর্ণন গতি হতে পারত।
তারা বলেছে এটা উল্টায়নি, উল্টাইলে তো ঘুরতো, উল্টায়নি তার মানে কি এভাবে চলে গিয়েছে। প্রশ্ন হচ্ছে সেটা ঘূর্ণন গতি তো হবে না, একদিকে চলেছে, সুতরাং পর্যাবৃত্ত গতিও হবে না। আমি সবগুলোর ডেফিনেশন বলবো, তোমার কোনো চিন্তাই করো না। এখন এটা আনসার হচ্ছে চলন গতি। কেন চলন গতি? আগে চলন গতির ডেফিনেশনটা শোনো। চলন গতির ডেফিনেশনে বলছে যে কোনো একটা বস্তু যতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র পরমাণু নিয়ে গঠিত, ভালো করে, চলন গতির ডেফিনেশনে বলে যে কোনো একটা বস্তু যতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র পরমাণু নিয়ে গঠিত, সবগুলো ক্ষুদ্র ক্ষুদ্র পরমাণু যদি একই দিকে একই সময়ে একই পথ অতিক্রম করে। তো সাপোজ তুমি অ্যাজিউম করো যে এই বস্তুটা এই এতগুলো পরমাণু দিয়ে গঠিত, সাপোজ এই 4টা পরমাণু দিয়ে গঠিত, রাইট? যখন তুমি ধাক্কা দিলা এখান থেকে এখানে আসলো, তাহলে আমরা বলতে পারছি যে এই পরমাণুটা এখন কোথায় আছে? এখানে। এই পরমাণুটা কোথায় আছে? এখানে। এই পরমাণুটা কোথায় আছে? এখানে। এই পরমাণুটা কোথায় আছে? এখানে। একটাবার চিন্তা করো, এখান থেকে এতটুকু দূরত্ব যা হবে, রাইট, আবার এখান থেকে এতটুকু দূরত্ব দেখো, তাহলে এই কণিকাগুলো কি একই সময় একই পরিমাণ পথ অতিক্রম করেনি এবং একই দিকে কি যায়নি? তার মানে চলন গতি হয় না কোনগুলো? যেমন ধরো যে এই একটা বস্তু তুমি এখানে ধাক্কা দিলা, এই পয়েন্টটা ফিক্সড রাখলা, ফিক্সড রেখে এটাকে এই জায়গায় ধাক্কা দিলা, ও ঘুরে গেল এভাবে, এইভাবে ঘুরে চলে গেল। তাহলে একটাবার দেখো তোর আগের পজিশন কেমন ছিল, এরকম। এই জায়গার কণিকাগুলো অনেকটা পথ অতিক্রম করেছে, বাট এই জায়গার কণিকাগুলো কি সত্যিই কোনো পথ অতিক্রম করেছে? না। তার মানে এই জাতীয়, মানে যখন ঘুরছে কোনো বস্তু, সেগুলো চলন গতি হওয়ার কোনো যোগ্যতা রাখে না। চলন গতি হতে গেলে কোনো একটা বস্তুরতে যতগুলো পরমাণু দ্বারা গঠিত হয়, সবগুলো পরমাণু একই দিকে একই পথ অতিক্রম করতে হয়। এ যতটুকু পথ অতিক্রম করেছে, এই কণিকাও কিন্তু ঠিক ততটুকু পথে অতিক্রম করেছে। এমন নয় যে এটাকে ধাক্কা দিয়েছ, এটা খুলে এদিকে চলে আসছে আর বাকি অংশ ওদিকে গেছে, তাহলে চলন গতি হবে না। কারণ ওই বস্তুটার মধ্যে যতগুলো পরমাণু ছিল সবগুলো একই পথ অতিক্রম করছে না। যেহেতু তারা বলেছে না উল্টিয়ে সোজা চলে গিয়েছে, তার মানে সেটা ডেফিনেটলি চলন গতি। চলন গতির ক্ষেত্রে এই জিনিসটা তোমাকে দেখতে হবে যে ওই বস্তুটা যতগুলো পরমাণু নিয়ে গঠিত, তারা সবগুলো পরমাণু, একটা বস্তু তো পরমাণু দিয়েই গঠিত, ক্ষুদ্র ক্ষুদ্র কণিকা দিয়েই গঠিত। তুমি ধরো পানিকে ধাক্কা দিচ্ছ, একটা পানির খণ্ড ছিল, ধাক্কা দিচ্ছ, সবগুলো পানির অণুকে একই দিকে যাবে? একই পথ ট্রাভেল করবে না, একটা এদিকে যাবে তো আরেকটা এদিকে যাবে, এলোমেলো হয়ে যাবে, ছিটিয়ে যাবে। তাহলে এই পানির ক্ষেত্রে আমরা চলন গতি বলতে পারবো না, কারণ পানি, ওই পানির খণ্ডটা বা এতটুকু পানি, ও যতগুলো অণু ওখানে ছিল সবগুলো অণু একই দিকে যায়নি, বিভিন্ন দিকে গিয়েছে, সুতরাং সেই সময় আমরা চলন গতি বলতে পারি না। এই জন্য বলা হয় যে চলন গতি মূলত সরল গতি, মানে সরল গতির মতোই, সরলরৈখিক গতির মতোই। কারণ একটুও যদি বাঁকা হয়ে যায় তখন কিন্তু সবগুলো কণিকা সমান পথ অতিক্রম করবে না। সেই জন্য চলন গতির সাথে সরলরৈখিক গতির কিছুটা রিলেট করা যায়। ক্লিয়ার? বোঝা গিয়েছে? ওকে, এখন আসো বাকিগুলোতে, বাকিগুলোর ডেফিনেশন একটু বলে দিই। স্পন্দন গতি কাকে বলে? স্পন্দন গতি, প্রত্যেকটা গতির কিছু শর্ত রয়েছে। প্রথমে আসো ঘূর্ণন গতি। ঘূর্ণন গতির শর্ত হচ্ছে কোনো একটা বস্তু যদি একটা বিন্দুকে কেন্দ্র করে সমান দূরত্ব নিয়ে ঘোরে, ভালো করে, সাপোজ এটা হচ্ছে কেন্দ্র, একটা বস্তু এখানে ঘুরছে, এটাকে কি করছে? এভাবে কেন্দ্র করে ঘুরছে। ঘূর্ণন গতির জন্য একটাই কন্ডিশন, যাকে কেন্দ্র করে ঘুরবে দূরত্ব কি হতে হবে? সব দিকে সমান হতে হবে। ভালো করে, ঘূর্ণন গতির ক্ষেত্রে কন্ডিশন কি? যেই বিন্দুকে কেন্দ্র করে ঘুরবে, সাপোজ এখানে একটা বস্তু বা এই যে মার্কারটা বা এই কলমটাই ঘুরছে এভাবে, এই জায়গা থেকে যদি এর ঘূর্ণনটা সব সময় একই দূরত্ব মেইনটেইন করে তবেই ঘূর্ণন গতি। তার মানে ঘূর্ণন গতির জন্য শর্ত একটা, যাকে কেন্দ্র করে সে ঘুরবে সেখান থেকে দূরত্ব, দ্যাট মিন্স রেডিয়াস, অলওয়েজ কি হতে হবে? সেম হতে হবে। ঘূর্ণন গতির এই ছাড়া আর কোনো কন্ডিশন নাই। পর্যাবৃত্ত গতি বা পিরিয়ডিক মোশনের কন্ডিশন কি আছে? পিরিয়ডিক মোশনের কন্ডিশন আছে দুইটা। একটা হচ্ছে তোমার দিক সেম হতে হবে, একই দিক এবং নির্দিষ্ট সময়, এই জিনিসগুলো দরকার, এবং নির্দিষ্ট সময়, এই দুইটা জিনিস ফিক্স থাকতে হবে। অর্থাৎ তুমি যদি এটাকে এভাবে ঘোরাও, সাপোজ তুমি এখানে একটা পয়েন্টকে কনসিডার করেছো, এখানে কোনো একটা জায়গাকে তুমি কনসিডার করেছো, রাইট? এখানে কোনো একটা জায়গাকে কনসিডার করেছো, তো সাপোজ এই মার্কার ঘুরছে, ওখানে মার্কার এভাবে কি হচ্ছে? ঘুরছে।
বারবার এই পয়েন্টকে যদি এই দিক থেকে অতিক্রম করে, ঘুরছে ওই দিক থেকে, এই পয়েন্টকে এদিক থেকে অতিক্রম করলো, আবার ঘুরছে এদিক থেকে অতিক্রম করলো, আবার ঘুরছে এদিক থেকে অতিক্রম করলো, তার মানে কি দিকটা কি হয়ে আছে? ফিক্সড। তার সাথে সাথে ঘোরার সময়, দ্যাট মিন্স এখান থেকে প্রথমবার আসতে যতটুকু সময় লাগলো, দ্বিতীয়বার আসতেও যদি ততটুকুই সময় লাগে, তৃতীয়বার আসতেও যদি ততটুকুই সময় লাগে, তখন এই ঘূর্ণন গতিকে আমরা কি বলি? পর্যায়বৃত্ত গতি, পর্যায়বৃত্ত বা পর্যাবৃত্ত হোয়াটএভার, রাইট? এখন পর্যায়বৃত্ত গতি যে এরকম হতে হবে তা নয়। ম্যাক্সিমাম স্টুডেন্টের এখানে কনসেপ্টে ভুল হয় কোথায়? তারা এরকম ভাবে যে ঠিক আছে এটা ঘড়ি, রাইট? ঘড়ি সাপোজ এখানে 3 থাকবে, এখানে 12 থাকবে, এখানে 9 থাকবে, 6 থাকবে। তো আমি যদি এই 3 পয়েন্টকে কনসিডার করি, তাহলে এই যে ধরো এটা সেকেন্ডের কাঁটা ঘুরছে, তো প্রথমবার যখন ঘুরবে এই 3কে সে এদিকে অতিক্রম করবে, দ্বিতীয়বারও সে এদিকে অতিক্রম করবে, তৃতীয়বারও সে এদিকে অতিক্রম করবে। ঘড়ির কাঁটা এমন কখনোই হয় না যে প্রথমবার এদিকে থেকে 3কে অতিক্রম করে দ্বিতীয়বার এদিক থেকে, এরকম কিন্তু কখনোই হয় না, তাই না? তার মানে দিকটা কি আছে? দিকটা নির্দিষ্ট আছে। দ্বিতীয়ত এই 3 থেকে শুরু করে আবার ওই 3-এ আসতে কতক্ষণ সময় লাগছে? 60 সেকেন্ড সময় লাগছে। তার মানে কি সময়টাও কি আছে বলো তো? সময়টাও নির্দিষ্ট আছে। ক্লিয়ার? তার মানে এখানে ঘুরছে, ইট ডাজন্ট ফ্যাক্ট পর্যায়বৃত্ত গতির সাথে কিন্তু ঘোরার কোনো সম্পর্ক নেই, এটা তোমাকে বুঝতে হবে। আমরা তোমাদেরকে এই পর্যায়বৃত্ত গতির উদাহরণ দিতে গিয়ে এতবার ঘড়ির উদাহরণ নিয়েছি যে বাচ্চাদের কাছে মনে হয় যে ঘুরতেই হবে কোনো একটা বস্তুকে। না, পর্যাবৃত্ত গতির কন্ডিশন দেখো। পর্যাবৃত্ত গতির কন্ডিশন হচ্ছে 1 দিক নির্দিষ্ট হতে হবে, 2 সময় নির্দিষ্ট হতে হবে। ও কি ঘুরবে নাকি সরল পথে চলবে নাকি উপবৃত্তাকার পথে চলবে, ইট ডাজন্ট ফ্যাক্ট। তো এখানে দেখো 2টা কন্ডিশন মানছে, একটা দিকও মানছে এবং প্রতিবার 3 থেকে 3-এ আসতে বা 12 থেকে 12-তে যেতে 60 সেকেন্ড সময় লাগছে। দ্যাট মিন্স পর্যাবৃত্ত গতির কন্ডিশনকে সে কিন্তু মানছে। এমনও হতে পারে যে সাপোজ কোনো একটা বস্তু এভাবে ঘুরছে, তো এই একটা পয়েন্টকে তুমি কনসিডার করলা, এটাই হচ্ছে সেই রেফারেন্স পয়েন্ট। দেখা গেল সে এখান থেকে আসছে এখানে, আবার এখানে, মানে এইভাবেই সে ঘুরছে, তোমার এই পয়েন্টকে সে বারবার এই দিক থেকে অতিক্রম করছে। তার মানে কি দিকটা কি নির্দিষ্ট, এবং এই পজিশন থেকে শুরু করে আবার ওই পজিশনে আসতে হয়তো প্রতিবারই 1 মিনিট করে লাগছে। কত মিনিট? প্রতিবারই হয়তো 1 মিনিট করে লাগছে। তোমার সময়টাও নির্দিষ্ট, তো দিকও নির্দিষ্ট, সময় নির্দিষ্ট। তার মানে এটা কিন্তু সরলরৈখিক গতি, রাইট? এটা সরলরৈখিক গতি। তাহলে এই সরলরৈখিক গতিটাও কি হতে পারে? পর্যায়বৃত্ত গতি হতে পারে। কন্ডিশন ঘূর্ণন নয় বাবা, কন্ডিশন হচ্ছে সময় এবং দিক। বৃত্তাকার হতে পারে, উপবৃত্তাকার হতে পারে, সরলরৈখিক হতে পারে, এমনও হতে পারে। যেমন ধরো যে আমাদের এখানে থাকছে সূর্য, রাইট? পৃথিবী সাপোজ এখানে, পৃথিবী পুরো একবার ঘুরে আসতে কত সময় লাগছে, বা কত সময় লাগছে? 365 দিন লাগছে, তাই না? তাহলে সময়টা কি? দিন কিন্তু এক ধরনের সময়, কারণ একদিন সমান 24 ঘন্টা। তাহলে 365কে 24 দ্বারা গুণ করলেই মোট কত ঘন্টা লাগছে ঘুরে আসতে সেটা পাওয়া যাবে। ঘন্টা থেকে মিনিটে যাওয়া যাবে, মিনিট থেকে সেকেন্ডে যাওয়া যাবে। তার মানে দিন মূলত একটা সময়। তাহলে এই যে আমাদের পৃথিবীটা, এটা কিন্তু বারবার এমন নয় যে প্রথম 1 বছর এই দিক থেকে এদিকে ঘোরে, দ্বিতীয় আর 1 বছর এদিক থেকে এদিকে ঘোরে, তা নয়। এই পৃথিবীর সব সময় একইভাবে এদিক থেকেই যাচ্ছে। তার মানে এই গতিকে আমরা কি বলতে পারি? ডেফিনেটলি পর্যায়বৃত্ত গতি বলতে পারি, কারণ একই দিক থেকে এবং 365 দিন পর পরই অতিক্রম করছে। এটা কি ঘূর্ণন গতি বলা যায়? না, কারণ এই দূরত্বটা কি থাকে না, পৃথিবীর ক্ষেত্রে সমান থাকে না। এজন্য বলা হয় পৃথিবী সূর্যকে একটা নির্দিষ্ট নাভিতে রেখে, মানে একটা উপকেন্দ্রে রেখে, তার মানে মাঝখানে থাকে না সূর্য। তাহলে পৃথিবীর যে ঘূর্ণনটা, এটা আসলে কখনোই কি হবে না, ঘূর্ণন গতি হবে না। এটা কি গতি হবে? পর্যাবৃত্ত গতি হবে। মাথা থেকে এই জিনিসগুলো বের করো যে পর্যাবৃত্ত গতি সবসময় ঘূর্ণন হয়, এরকম নয়। পর্যাবৃত্ত গতি সরলরৈখিক হতে পারে, বৃত্তাকার হতে পারে। কন্ডিশন 2টা, একই সময় পরপর এবং একই দিক থেকে অতিক্রম করতে হয়, তাহলেই সেটা পর্যাবৃত্ত গতি হয়। ওকে, মাথা থেকে দূর করো। ওকে, স্পন্দন গতির উদাহরণটা পরে নিচ্ছি। স্প্রিংয়ের ঝুলনে দুলতে থাকা বস্তুর গতি কোনটি? চলো, আমরা অলরেডি বক্রগতি মানে বুঝাইছো বাঁকাভাবে যাবে, চলন গতির অলরেডি আমি ডিফাইন করেছি, ঘূর্ণন গতি অলরেডি ডিফাইন করেছি, পর্যাবৃত্ত গতি অলরেডি ডিফাইন করেছি। ওকে, এটা কি বলেছে? স্প্রিংয়ে ঝুলানো দুলতে থাকা বস্তুর গতি কোনটি? আচ্ছা, ধরো এখানে আর একটা অপশন দেওয়া আছে। কি দেব?
স্পন্দন কি দেওয়া আছে বাবা? আমি তো নিয়েছি তোমাকে এমসিকিউ পড়ানোর জন্য, সাথে বেসিক ডেভেলপ করে দেওয়ার জন্য। আমি তো এতক্ষণে এমসিকিউ 10টা 15টা পার করে দিতে পারতাম, কী লাভ হতো তোমার? আমি এখানে বের করলাম, পড়িয়ে দিলাম, হয়ে গেল, তাহলে তো কী লাভ হবে তোমার? তো তো বইয়েই ছিল তো। তাহলে আমি কেন নিয়েছি বাবা? আমি তোমাকে রিভিশন দেওয়াচ্ছি, এমসিকিউ জ্ঞানমূলক কোনো তোমার সব কিছু রিভিশন দেওয়াচ্ছি। আমি এখানে দাঁড়িয়ে থেকে যদি কথা বলতে পারি, তোমরা শুনতে পারবে না। আমি যদি ফাঁকিবাজি না করি, তোমরা কেন করতে চাও? তোমরা কেন চাও যে দ্রুত শেষ হলেই শেষ? শেষ হলে শেষ নয়, পরীক্ষায় গিয়ে ধরা খাবা। তার চেয়ে ভালো এখন একটু কষ্ট করে শোনো, কাজে লাগবে সারা জীবন। ওকে, আমার ব্যাচে যারা আছে তারা জানে যে স্যার ফাঁকিবাজি করে, মাঝে মাঝে দেখা যায় যে বিভিন্ন সমস্যার কারণে ক্লাস নিতে পারে না, কিন্তু স্যার টপিক শেষ করে এবং যেটা শেষ করে খুব ভালোভাবেই শেষ করে। হ্যাঁ, সেটাতে আর কোনো প্রবলেম থাকেই না। ওকে, শোনা যাচ্ছে নিশ্চয়ই? ক্লিয়ার? চলো, আচ্ছা, স্পন্দন গতিটা বলি। আসলে কি বল, স্প্রিংয়ে ঝুলানো দুলতে থাকা বস্তুর গতি কোনটি? সাপোজ এখানে একটা বস্তু রয়েছে, ওকে, এই বস্তুটা কি হচ্ছে, ঝুলছে, তুমি টেনে ছেড়ে দিলা, তাহলে সাপোজ একবার বস্তুটা এই দিকে যাচ্ছে, আবার বস্তুটা এদিকে আসছে, এভাবে সে কি হচ্ছে, ঝুলছে, কি হচ্ছে, দুলতে থাকছে। আচ্ছা, ঠিক আছে। তো আমরা ধরলাম যে এই স্প্রিংয়ের কোনো ড্যাম্প নেই, মানে আস্তে আস্তে থামবে না, ওই একইভাবে দুলতেই আছে। আমরা ধরছি যে কোনো ড্যাম্প নেই, কোনো বাতাসের বাধা নাই, কিচ্ছু নাই, তার মানে এই কী হচ্ছে, আমরা এটা ধরে নিচ্ছি সব সময় সে দুলবে। কি ধরে নিলাম? সব সময় সে দুলবে, সব সময় দুলবে। এখন এইরকম তো আমরা দেখি না, আমরা ধরে নিলাম, আমরা তো তাই ভাবি। আমরা তো গতি অধ্যায় পড়তে এটাই ভেবেছি যে কোনো একটা স্থির বস্তু সারা জীবন স্থির থাকে, গতিশীল বস্তু সারা জীবন গতিশীল থাকে, গতিশীল, এটা ধরেই তো অঙ্ক করছি আমরা, তাই না? তাই কি থাকে না? থাকে না। কেন থাকে না সেটা আলাদা ব্যাপার, কিন্তু থাকতো তো, তাই না? যদি বাতাসের বাধা না থাকতো, ঘর্ষণ না থাকতো, তাহলে থাকতো। তাহলে বাতাসের বাধা ঘর্ষণ উপেক্ষা করলাম সামহাও। তাহলে তুমি যদি এই পয়েন্টকে, সাপোজ এইভাবে দুলছে, তুমি যদি এই পয়েন্টকে কনসিডার করো, তাহলে একটাবার ভাবো তো ও কী করবে। এই পয়েন্টকে সাপোজ এখান থেকে সে এটা নেই, এখান থেকে সে এখানে আসবে, আবার এখানে যাবে, আবার এখানে আসবে, আবার এখানে যাবে, তাই না? এরকমই তো, আবার এখানে আসবে, আবার এখানে যাবে, আবার এখানে আসবে, আবার এখানে আসবে। তার মানে কি এই পয়েন্টকে সে কী করবে, বারবার অতিক্রম করবে। কি করবে না, একই দিক থেকে। তোমার কাছে মনে হচ্ছে উল্টা দিক থেকেও করবে তো, কিন্তু একই দিক থেকেও করবে তো। সাপোজ স্প্রিংয়ের পজিশন এখানে, রাইট? সে এখান থেকে এখানে যাবে, এই পয়েন্টকে উল্টা দিক থেকে অতিক্রম করলো, ঠিক আছে, কিন্তু এখানে এসে তো আবার একই দিক থেকে অতিক্রম করবে, তাই না? আবার তো একই দিক থেকে অতিক্রম করবে। তার মানে হচ্ছে যে বারবার কিন্তু এই দিক থেকে অতিক্রম করার পসিবিলিটি নয়, বরং অবশ্যই করছে। তার মানে দিকটা কি হচ্ছে, নির্দিষ্ট। এবং যেহেতু স্প্রিংয়ের কোনো ড্যাম্প নেই, কোনো মানে ও সারা জীবন একইভাবে দুলতে থাকবে, তার মানে হচ্ছে সে একই সময় পরপর ওই জায়গাতে কি হবে, যাবে। তার মানে সময়টাও নির্দিষ্ট, দিকটাও নির্দিষ্ট, সুতরাং এটা পর্যাবৃত্ত গতি হতে পারে। দ্বিতীয়ত হচ্ছে স্পন্দন গতি যদি আমরা একটু পড়ি, হ্যাঁ, স্পন্দন গতি যদি একটু আমরা পড়ি, সব গতি পড়াচ্ছি আর কি তোমাদেরকে, সোজা কথা যেটা। সাপোজ এটা একটা সুতা, এই জায়গায় একটা বস্তু বাঁধা আছে, তুমি কি করলে, এটাকে টেনে নিয়ে গেলে এখানে, টেনে নিয়ে গেলে এখানে, নিয়ে ছেড়ে দিলা, ছেড়ে দিলে কি হবে, ওখানে থেমে থাকবে না, চলে আসবে, এখানে এসে থামবে না, হয়তো এই পজিশনে এসে কি হলো, থেমে গেল। ও থেমে যাবে না, এখানে এসে থামবে না, সে কী হবে, আসলে এভাবে দুলতেই থাকবে। এ কী হবে, এখানে এসে দুলতেই থাকবে। এখানে একটা জিনিস একটু তোমাকে মনে রাখতে হবে, হ্যাঁ, একটা হচ্ছে পর্যায়। কি মনে রাখতে হবে, পর্যায়। পর্যায় মানে কি, পর্যায় মানে হচ্ছে যেখান থেকে যাত্রা শুরু করবে বস্তুটা যদি আবার সেখানেই যায়, তখন সেটাকে বলা হয় একটা পর্যায়। তাহলে এই বস্তুটা এখান থেকে যাত্রা শুরু করেছে, তাহলে এখান থেকে এখানে আসলো, তাহলে কি একটা পর্যায় হলো না? পর্যায় মানে হচ্ছে যেখান থেকে যাত্রা শুরু করবে আবার যদি সেখানেই যায়, তখন একটা পর্যায় হয়। তাহলে এই বস্তুটা এখান থেকে যাত্রা শুরু করলো, এখানে আসলো, আবার ওখানে গেল, তাহলে একটা পর্যায় হবে। একটা পর্যায়ের জন্য যতটুকু সময় লাগে সেটাকে বলা হয় পর্যায়কাল। সেটাকে কি বলা হয়, পর্যায়কাল। তো আমরা ধরে নিলাম যে এই বস্তুটা এখান থেকে যাত্রা শুরু করে এখানে আসতে, এই বস্তুটা এখান থেকে যাত্রা শুরু করে এখানে এসে আবার ওখানে যেতে সময় লাগে 2 সেকেন্ড। কত সেকেন্ড, 2 সেকেন্ড। তার মানে এই পজিশন থেকে
এই জায়গায় এসে আবার ওই জায়গায় যেতে সময় লাগছে কত সেকেন্ড? 2 সেকেন্ড। তাহলে আমরা বলতে পারছি এর পর্যায়কাল 2 সেকেন্ড। এবং পর্যায়কাল 2 সেকেন্ডের মধ্যে, ভালো করে, পর্যায়কাল 2 সেকেন্ডের মধ্যে 1 সেকেন্ড আসছে কোন দিকে? এদিকে। বাকি 1 সেকেন্ড যাচ্ছে কোন দিকে? ঠিক তার উল্টা দিকে, রাইট? দেখো এই পজিশনে কিন্তু সে বারবারই আসছে, একই সময় পরপরই আসছে। 1 সেকেন্ড, আবার এদিকে 2 সেকেন্ড, 2 সেকেন্ডের মাথায় এখানে, আবার এখানে এসে আবার এখানে যেতে 2 সেকেন্ড, আবার এখানে এসে আবার এখানে যেতে 2 সেকেন্ড, এবং বারবার কোন দিক দিয়ে যাচ্ছে? সেই দিক দিয়ে যাচ্ছে। তুমি ডেফিনেটলি এটা পর্যায়বৃত্ত গতি। কিন্তু এই পর্যায়বৃত্ত গতি যেহেতু পর্যায়কালের অর্ধেকটা সময় কোনো একটা নির্দিষ্ট দিকে এবং বাকি অর্ধেকটা সময় তার বিপরীত দিকে যাচ্ছে, সেই জন্য এই পর্যায়বৃত্ত গতির একটা স্পেসিফিক নাম দেওয়া হয়, সেটা হচ্ছে স্পন্দন গতি। তার মানে এখান থেকে একটা ব্যাপার ক্লিয়ার, বুঝেছ? কোনো সমস্যা এতটুকুতে? বলো, বুঝেছ? কোনো প্রবলেম? তবে সকল স্পন্দন গতি পর্যায়বৃত্ত গতি হতে পারে, কিন্তু সকল পর্যায়বৃত্ত গতি স্পন্দন গতি নাও হতে পারে। এখানে একই রকম ঘটনাই কিন্তু ঘটছে। দেখো এই পয়েন্টকে, রাইট, সে একবার সাপোজ এদিকে আসছে, এদিকে যাচ্ছে, আবার এখান থেকে কি করে? সে আবার কিন্তু এদিকে আসে, একই দিক থেকে। যখন একই দিক থেকে অতিক্রম করে তখন সেটাকে বলা হয় একটা পর্যায়। যারা চ্যাপ্টার 7-এ গিয়ে এই জিনিসগুলো আরও তোমাদের ক্লিয়ার হবে। দেখো এটা তো MCQ, তাই না? পুরোটা তো আর আমি ব্যাখ্যা করতে পারবো না, আপাতত এতটুকুই ব্যাখ্যা করতে পারি যে স্পন্দন গতির ক্ষেত্রে কন্ডিশন হচ্ছে আমার যে পর্যায়কালটা থাকবে সেই পর্যায়কালের অর্ধেকটা সময় কোনো একটা নির্দিষ্ট দিকে আর বাকি অর্ধেকটা সময় তার বিপরীত দিকে গেলে সেই পর্যায়বৃত্ত গতিকে আমরা পর্যায়বৃত্ত গতি না বলে স্পন্দন গতি বলি। ক্লিয়ার? কোনো ডাউট? বোঝা গিয়েছে? তো এই ব্যাপারগুলো একটু মাথায় রাখো। তো এই জায়গায় যে গতিটা, এটা যদি থাকতো, যদি ওখানে অপশন স্পন্দন গতি থাকতো, তাহলে ডেফিনেটলি এটা স্পন্দন গতি হতো। কারণ একই পয়েন্টকে দেখো সে এদিক থেকে উল্টা দিক থেকে অতিক্রম করছে একবার, রাইট? ঠিক এইরকম এই পয়েন্টকে বা এই পয়েন্টে যদি ভাবতা তুমি, দেখো এই পয়েন্টকেও যদি তুমি ভাবতা এদিক থেকে এই পয়েন্টকে অতিক্রম করছে একবার, এইবার আবার উল্টা দিকে, এখানেও তো তাই হবে। সাপোজ এই পয়েন্টকে একবার এই দিক, আবার তার উল্টা দিক, তাহলে ওটা যদি হতে পারে স্পন্দন গতি, এটাও হতে পারে স্পন্দন গতি। সুতরাং যদি কখনো এইরকম থাকে, এগুলো পর্যায়বৃত্ত গতি স্পন্দন গতি দুটাই একসাথে হতে পারে। ক্লিয়ার? ওকে। কি বলেছে দেখো তো? 100 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তাকার পথে, 100 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তাকার পথে একবার ঘুরে আসতে এক ব্যক্তির সময় লাগে 2 মিনিট। 1 মিনিট ঘোরার পর তার সরণ কত হবে? সাপোজ ব্যাসার্ধ কত দেওয়া আছে? 100 মিটার ব্যাসার্ধ। তাহলে এটা হচ্ছে আমার 100 মিটার, রাইট? ও যদি পুরোটা ঘুরে আসে, পুরোটা যদি ঘুরে আসে তাহলে সময় কতক্ষণ লাগে? সময় লাগে 2 মিনিট। সময় কতক্ষণ লাগবে? 2 মিনিট। ওকে। 1 মিনিট ঘোরার পর দেখো পুরোটা ঘুরে আসলে 2 মিনিট লাগে, তার মানে 1 মিনিটে কোথায় আসবে? 1 মিনিটে এখান থেকে সে কোথায় আসবে? ঠিক এই জায়গায় আসবে, রাইট? 1 মিনিটে কোথায় আসবে? ঠিক এই জায়গায় আসবে। পুরোটা ঘুরতে যদি 2 মিনিট লাগে তাহলে অর্ধেক ঘুরতে কত লাগবে? 1 মিনিট লাগবে। তো আমাদেরকে বলেছে 1 মিনিটে সরণ কত। কি বলেছে বাবা? সরণ কত? সরণ কিভাবে হিসাব করা হয়? বস্তুর ইনিশিয়াল পজিশন এবং ইন্ডিং পজিশনের মাঝখানে। যেমন তোমাকে বলতো, যদি তোমাকে বলতো এরকম যে একটা বস্তু এখান থেকে এখানে গেল, তারপর এখানে গেল, সাপোজ এটা 3 মিটার, সাপোজ এটা 4 মিটার, এটা 3 মিটার, এটা কেমন 3? তোমাকে যদি বলতো দূরত্ব কত, ডি বের করতে বলতো, তুমি কি বলতা? 3 আর 4 7 হচ্ছে দূরত্ব বা ডিস্টেন্স। তোমাকে যদি বলতো সরণ কত, তাহলে কি করতো? ইনিশিয়াল পজিশন এবং এন্ডিং পজিশনের মধ্যে যোগ করে দিতে হবে। তো এটার দূরত্ব তোমাকে বের করতে হবে। এটা কি পিথাগোরাসের উপপাদ্য থেকেই করা যাবে, তাই না? লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল অতিভুজ স্কোয়ার। তার মানে এইটার দূরত্ব হবে √4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, দ্যাট মিনস 5। 16 + 9 25, √25 = 5। ওকে। তো আমাদেরকে বলেছে পুরোটা ঘুরতে 2 মিনিট লাগে, তাহলে 1 মিনিটে সে কোথায় আসবে? এখানে আসবে। তার মানে কি অর্ধেক বৃত্ত অতিক্রম করবে সে। তাহলে তার সরণ কীভাবে হিসাব করতে হবে? সরণ হিসাব করতে হবে এই ইনিশিয়াল পজিশন থেকে এন্ডিং পজিশনের মাঝে ডিরেক্টলি যোগ করতে হবে। তো এটা এখান থেকে এতটুকু যদি 100 হয় আর এখান থেকে এতটুকু, তাহলে কত হবে? 100ই হবে। তাহলে সরণ কত হবে? মোট এতটুকু। সরণ কত হবে? 200 মিটার। ক্লিয়ার? বোঝা গিয়েছে? তোমাকে যদি বলতো দূরত্ব কত, তোমাকে যদি কি বলতো দূরত্ব কত, তাহলে তোমার এইটা বের করতে হতো। কিভাবে বের করবা? পুরোটা পরিধি কত, ভালো করে বোঝো।
আমরা বলি যে কোনো একজন ব্যক্তি যদি এই জায়গা থেকে যাত্রা শুরু করে পুরোটা ঘুরে এখানে আসে তাহলে সে কি পরিমাণ দূরত্ব অতিক্রম করে? আমরা বলি 2πr পরিমাণ। 2πr আসলে কি বলে? পরিধি। আচ্ছা, পরিধি মানে কি? পরিধি মানে হচ্ছে যদি তুমি এই জায়গায় কেটে এটাকে লম্বা করে শুইয়ে দিতা, মানে এটা একটা সুতা ভাবো, এই জায়গায় কেটে যদি এটাকে লম্বা করতা তাহলে সরলরৈখিক দূরত্বই হচ্ছে 2πr। তুমি 2π আসলে কি? সরলরৈখিক দূরত্ব। একজন ব্যক্তি যদি এখান থেকে হেঁটে এখানে আসে এবং এই জিনিসটাকে যদি তুমি এখন তুমি ঘুরিয়ে দাও তাহলে ওই বরাবর যদি সে ঘোরে তো এই একই পরিমাণ দূরত্ব অতিক্রম করবে। তুমি 2πr ডেফিনেটলি সরলরৈখিক দূরত্ব, রাইট? তো তোমাকে যদি বলতো যে ওই ব্যক্তিটা কি পরিমাণ দূরত্ব অতিক্রম করেছে তাহলে তোমাকে কোনটা বের করতে হতো? এখান থেকে এতটুকু দূরত্ব বের করতে হতো। তাহলে পুরোটা ঘুরলে যদি 2πr হয় তাহলে এখান থেকে এই পর্যন্ত আসলে কি হবে? 2πr এর অর্ধেক হবে। তার মানে কি এখান থেকে এতটুকু দূরত্ব, এখান থেকে এতটুকু দূরত্ব কি হবে? πr। দ্যাট মিনস পাই হচ্ছে 3.14 আর তার সাথে আর কত হয়ে যাবে? 100। তোমাকে যদি বলে ব্যক্তিটা এখান থেকে এখানে আসলো তাহলে দূরত্ব কত? তাহলে দেখো পুরোটা ঘুরলে যদি 2πr হয় তাহলে এটা 2πr এর 4/1 ভাগ, এটা 2πr এর 4/1 ভাগ, তাই না? তাহলে এখান থেকে এতটুকু 2πr এর 4/1 ভাগ, এখান থেকে এতটুকু 2πr এর 4/1 ভাগ। তার মানে এই যে এখান থেকে এতটুকুকে আমরা কি বলতে পারবো? 2πr ডিভাইডেড বাই 4। তাহলে আমরা বলতে পারবো πr ডিভাইডেড বাই 2। যে কোনোভাবে আসতে পারে প্রশ্ন, যে কোনোভাবে হতে পারে, ক্লিয়ার? সেই জন্য আমি বলছি যে একভাবে শুধু একটার আনসার শিখে লাভ হবে না, কিন্তু যে কোনোভাবে প্রশ্ন হতে পারে। তোমাদের হয়তো কখনো এসেছে যে 1 মিনিট ঘোরার পর তার স্মরণ কত হবে, এভাবে নাও আসতে পারে। বলতে পারে 1 মিনিট ঘোরার পর দূরত্ব কত, বলতে পারে 1 মিনিট নয় বরং 50 সেকেন্ড ঘোরার পরে বা 40 সেকেন্ড বা এইভাবে বলতে পারে, ইন্ডিভিজুয়াল কোনো একটা টাইম বলে দিতে পারে। সেক্ষেত্রে তোমাকে এই জিনিসগুলো কিন্তু কনসিডারেশনে রাখতে হবে। যদি এই প্রশ্নটা এভাবে না হয় অন্যভাবে হয় তাহলে কিভাবে আনসার আমি করব? যদি বলে 30 সেকেন্ড, যেমন 30 সেকেন্ড মানে কি? দেখো এখান থেকে এতটুকু 30 সেকেন্ড, এখান থেকে এতটুকু 60 সেকেন্ড, তার মানে কি 1 মিনিট। এখান থেকে এখানে 30 সেকেন্ড, এখান থেকে এতটুকু 30 সেকেন্ড, তাহলে তোমাকে 30 সেকেন্ডও বলতে পারে। 30 সেকেন্ডে কোথায় আসবে? এখানে আসবে। তাহলে তখন তোমাকে কতটুকু যদি আচ্ছা আসে এটা। নেক্সট দেখো, এক ব্যক্তি 100 মিটার ব্যাসার্ধের একটি বৃত্তাকার পথে 2.5 পাক ঘুরলে তার স্মরণ কত? 2.5 পাক তার মানে কি? 2.5। আচ্ছা দেখো, এটা বুঝেছো বাবা? একটু বলো তো, এটা বুঝেছো? এটা ক্লিয়ার? এটা ক্লিয়ার? এই দেখো এখন এরা বলতেছে ফাস্ট করেন। এটা বুঝেছো নাকি বলো? ওকে, ফার্স্ট কেমনে করবো বলো? আচ্ছা ঠিক আছে, বলেছে এক ব্যক্তি 100 মিটার ব্যাসার্ধের একটি বৃত্তাকার পথে 2.5 পাক ঘুরলে তার স্মরণ কত হবে? ঠিক আছে, সাপোজ ব্যাসার্ধ কত দেওয়া আছে? ব্যাসার্ধ দেওয়া আছে 100 মিটার। 2.5 পাক ঘুরেছে মানে কি? 1 পাক, 2 পাক, 2.5 পাক। 2.5 পাক মানে বস্তু কোথায়? এখানে। তাহলে এখানে স্মরণ কত হবে? স্মরণ হবে এইদিকে, এটা হচ্ছে 100, এটা হচ্ছে 100, তার মানে স্মরণ হবে মোট 200 মিটার। এই জাতীয় সকল কিছু আলোচনা করা হয়েছে, সুতরাং এগুলোতে আর প্রবলেম হবে না। নেক্সট, 10 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট ব্যাস বিশিষ্ট 10 মিটার ব্যাস বিশিষ্ট বৃত্তাকার পথে পরিধির 1/4 অতিক্রম করলে স্মরণ কত হবে? ভালো করে, 10 মিটার ব্যাস বিশিষ্ট, দেখো ব্যাস কত দেওয়া আছে? ব্যাস দেওয়া আছে আমার 10 মিটার, তার মানে এই পুরোটার দৈর্ঘ্য কত? 10 মিটার। 10 মিটার ব্যাস বিশিষ্ট বৃত্তাকার পথে পরিধির 1/4, পুরোটা হচ্ছে পরিধি। পরিধির 1/4 মানে কি? যে এখান থেকে এতটুকু হচ্ছে পরিধির 1/4। পরিধির 1/4 অতিক্রম করলে স্মরণ কত হবে? তার মানে কোনো একজন ব্যক্তি এই জায়গা থেকে সাপোজ এই জায়গায় আসলো। স্মরণ তো তুমি বাঁকা পথে হিসাব করতে পারো না। স্মরণ কীভাবে হিসাব করা হয়? স্মরণ হিসাব করা হয় তার ইনিশিয়াল পজিশন আর এন্ডিং পজিশনের মাঝে, এইভাবে ডিরেক্ট, রাইট? তার মানে এটা হচ্ছে তার স্মরণ। তাহলে এই সরলরৈখিক দূরত্ব আমার বের করতে হবে। আমাকে বলা হয়েছে ব্যাস 10 মিটার। ব্যাস যদি 10 মিটার হয় তাহলে ব্যাসার্ধ কত হবে? ডেফিনেটলি 5 মিটার। তাহলে এটাও 5 হবে, এটাও কী হবে? 5 হবে। তাহলে এখানে সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে, তার মানে এটাকে অতিভুজ। অতিভুজ মানে কি? লম্ব স্কোয়ার প্লাস রুট ওভার, সাপোজ এটা যদি এ হতো, এটা যদি বি হতো, এটা যদি সি হতো, তাহলে আমরা কি বলতে পারতাম না যে এসি স্কোয়ার ইকুয়াল এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, রাইট? এই জায়গা থেকে আমরা এসি ইকুয়াল, এসি তো আসলে তার স্মরণ, তাই না? তাহলে এসি ইকুয়াল কী বলা যেত? রুট ওভার এবি স্কোয়ার, এগুলো ব্র্যাকেট দেওয়া ভালো, বিসি স্কোয়ার, তার মানে কি? রুট ওভার, এটা হচ্ছে 25 + 25 রুট ওভার 50, রাইট?
এখন তোমরা দেখো √50 মানে কত, ক্লিয়ার? যে কোনোভাবে আসতে পারে বাবা, যে কোনোভাবে। যদি বলতো পুরোটা ঘুরে এসেছে, এখান থেকে শুরু করে পুরোটা ঘুরে এখানে এসেছে, তাহলে সরণ কত হতো? সরণ 0 মিটার হতো। যদি বলতো পুরোটা ঘুরে আসলে দূরত্ব কত হতো? দূরত্ব হতো 2πr। নেক্সট, একটি বস্তু রাস্তা দিয়ে 10 মিটার পার সেকেন্ড বেগে উত্তর দিকে দৌড়াচ্ছে, বি একই রাস্তা দিয়ে এ এর সামনে দক্ষিণ দিকে দৌড়াচ্ছে। ওকে, ঠিক আছে, ভালো করে ভাবো। তুমি যখন একটা বাসে চলো, রাইট, ভালো করে ভাববা, আমরা রেফারেন্স পয়েন্ট, আমি একটা বাসে আছি এবং মুখোমুখি একটা বাস আসছে, আমার পাশ দিয়ে যখন বাসটা পার হয় তখন কেমন মনে হয়? যে সাই করে পার হয়ে গেল, এরকম মনে হয় না? এটা মনে হওয়ার কারণ কি? ধরো তোমার বাসের গতিবেগ হচ্ছে 40 মিটার পার সেকেন্ড, কত? তার মানে 1 সেকেন্ডে 40 মিটার যাচ্ছে, এ যাচ্ছে কোন দিকে? এদিকে, রাইট? এখানে আরও একটা বাস, যেই বাসের গতিবেগ হচ্ছে এই দিকে 40 মিটার পার সেকেন্ড, রাইট? তাহলে তুমি তোমার নিজেকে স্থির দেখছো মানে কি? ভালো করে ভাববা, তুমি তোমার নিজেকে স্থির দেখছো মানে কি? তার মানে এর গতিবেগ অলরেডি তুমি কত দেখছো? অলরেডি 40 তো তুমি দেখছোই, রাইট? তার সাথে সাথে এর নিজেরও তো 40 ছিল, তার মানে মোট গতিবেগ তুমি আসলে কত দেখবা? 80 মিটার পার সেকেন্ড দেখবা। ভালো করে বুঝতে হবে এই ব্যাপারটা, ভালো করে বুঝতে হবে এই ব্যাপারটা, ওকে? যে তুমি তুমি গতিশীল, ভালো করে ভালো করে। সাপোজ তুমি এর মধ্যে বসে আছো, এখানে যদি একটা গাছ থাকতো, হ্যাঁ, এখানে যদি সাপোজ একটা গাছ থাকতো, তাহলে তুমি যদি 40 মিটার পার সেকেন্ড বেগে যাও, 40 মিটার পার সেকেন্ড বেগে গিয়ে নিজেকে কি ভাবছো? তুমি স্থির ভাবছো। তুমি 40 মিটার পার সেকেন্ড বেগে গিয়ে নিজেকে স্থির ভাবছো। আর তুমি রাস্তার গাছপালাকে কেমন দেখছো? যে উল্টা দিকে যাচ্ছে। কত বেগে যাচ্ছে? তুমি যত বেগে ওই দিকে যাচ্ছ, তুমি আসলে গাছকে দেখছো তত বেগে উল্টা দিকে। তাহলে এখন ভাবো, গাছের যদি আরও একটা বেগ থাকতো এদিকে, তাহলে 40 যোগ হয়ে কত হয়ে যেত? তুমি আসলে কত দেখতা? 80 মিটার পার সেকেন্ড মনে হতো। এই জন্য যখন মুখোমুখি কোনো একটা গাড়ি পার হয় তখন আমাদের মনে হয় যে আরে এত জোরে যাচ্ছে। আসলেই তা নয়, তুমি যে বেগে দেখেছো তুমি যে বেগ মনে করেছো তার অর্ধেক বেগে ও পার হয়েছে। ও আচ্ছা, হ্যাঁ, অর্ধেক বেগে পার হয়েছে। তো একটি রাস্তা দিয়ে 10 মিটার পার সেকেন্ড বেগে উত্তর দিকে দৌড়াচ্ছে, বি একই রাস্তা দিয়ে এ এর সমান বেগে দক্ষিণ দিকে দৌড়াচ্ছে। এ দেখতে পারবে বি এর বেগ 20 মিটার পার সেকেন্ড, রাইট? 20 কে দেখছে বাবা? এ একটি রাস্তা দিয়ে দেখছে কে? দেখছে কে? এ এর সামনে সময় দেবে, এ দেখতে পারবে। আচ্ছা, এ যাচ্ছে উত্তর দিকে, তাই না? দক্ষিণ দিক হবে 20 মিটার পার সেকেন্ড, দক্ষিণ দিকেও দেখতে পারবে। ওকে, ডাবল হয়ে যাবে। এরপর কোনটি ত্বরণের মাত্রা? এই জাতীয় প্রশ্ন এসে থাকে, কোনটি বেগের মাত্রা, কোনটি ত্বরণের মাত্রা। ওকে, আচ্ছা, সাপোজ এগুলো বের করবা কী করে? যেটার মাত্রায় আসুক না কেন। আচ্ছা, এ ইকুয়াল, আগে ইকুয়েশনটা লিখবা v/t, তারপর এককগুলো লিখে ফেলবা। বেগের একক কি? মিটার পার সেকেন্ড, সময়ের একক সেকেন্ড। এইবার তুমি কি করবা? এগুলো পারবা? এগুলো তো পারা উচিত বাবা, এগুলো পারা উচিত না? আচ্ছা, ঠিক আছে। মিটার কি? আমি যদি বলি একটা গাড়ি এখান থেকে এখানে আসলো, তাহলে এটা কি একটা দৈর্ঘ্যের মতো নয় বলো তো? মিটার কি একটা দৈর্ঘ্যের মতো নয়? দৈর্ঘ্যের মতো। তাহলে এখানে যদি আমরা মিটার বলি, তো মিটারের দৈর্ঘ্যের যদি মতো হয় তাহলে এটাকে কি বলা হয়? লেন্থ, এল দ্বারা প্রকাশ করা হয়। ক্লিয়ার? আর এস, এটা কি টাইম, সেই জন্য বড় হাতের টি ইনভার্স 1, নিচেও টাইম বড় হাতের টি। এটাকে আলটিমেটলি এই টিটা উপরে গেলে কি হবে? ইনভার্স 2 হয়ে যাবে। যেটাই থাক না কেন মাত্রা সমীকরণ, এই একইভাবেই তুমি বের করবা। তোমাকে যেটারই মাত্রা সমীকরণ বলতে বলুক না কেন, একইভাবে তুমি বের করবা। ক্লিয়ার? ক্লিয়ার? তোমাকে যদি বলতো যে আর কি আছে, সাপোজ তোমাকে কাজের মাত্রা সমীকরণ বের করতে বলছে, তো তুমি কি W=Fs, তো এফটা কি? আসলে এম এ আগে এগুলোকে এভাবে চেঞ্জ করে দেবা। এ মানে কি? v/t, তাই না? তার মানে এম v/ts। তো ভি বেগে এটা দেখো, এম কেজি, বেগের একক মিটার পার সেকেন্ড, এটার একক মিটার, রাইট? সময়ের একক সেকেন্ড। তাহলে কেজি কি? আসলে ভর। তাহলে ভর মানে কি? এটা ক্যাপিটাল এম করে দাও।
মিটার মিটার, তো মিটার কার মতো? দৈর্ঘ্যের মতো। তাহলে এল করে দাও, কয়টা মিটার আছে? 2টা, তাহলে এল স্কোয়ার করে দাও। এখানে পার সেকেন্ড, নিচে এই এসটাও তো উপরে গেলে এস ইনভার্স 2 হয়ে যাবে, তাহলে এস তো সময়, তাহলে টি ইনভার্স 2। ক্লিয়ার? যে কোনোটাই আসুক না কেন তোমরা আগে এটাতে, তার মানে যেগুলো মৌলিক যৌগিক রাশি থাকবে, যেমন ভি হচ্ছে যৌগিক, কারণ এটাকে এস বাই টি করা যেত, তো সেটা আগে তোমাকে করতে হবে। বাট ডিরেক্টলি তুমি বেগের একক লিখে ফেলতে পারলেও হবে। ওকে, এগুলো সহজ জিনিস। একটি গাড়ির বেগ যথাক্রমে, ভালো করে, একটি গাড়ির বেগ যথাক্রমে 0.4, 0.8, 1.2 মিটার পার সেকেন্ড এবং 1.6 বেগ দেখাচ্ছে, এত হারে বাড়ছে। এই ক্ষেত্রে গাড়িটি কিভাবে চলছে? বেগ বাড়ছে কি বাড়ছে না বলো? একবার বেগ ছিল 0.4, তারপর বেগ 0.8, কত বেড়েছে? 0.4 বেড়েছে, তারপর বেড়েছে 1.2, 0.4 বেড়েছে, তার মানে বেগ বৃদ্ধি পাচ্ছে। কীভাবে বৃদ্ধি পাচ্ছে? সমানভাবে বেগ বৃদ্ধি পাচ্ছে। তো বেগের বৃদ্ধিকে আমরা কি বলি? ত্বরণ বলি। বেগের বৃদ্ধিকে কি বলি? ত্বরণ বলি। সাপোজ বেগ এভাবে বাড়লো, যে কোনো একটা 2 মিটার পার সেকেন্ড, এখানে 4 মিটার পার সেকেন্ড, এখানে 6 মিটার পার সেকেন্ড, তো বেগটা কি হচ্ছে? বাড়ছে। কত করে বাড়ছে? বিয়োগ করে তো, দুইটা বিয়োগ করলে কত হবে? 2। এই দুটা বিয়োগ করে 6 থেকে 4 বিয়োগ করলে কত হবে? 2। তাহলে সমানভাবে বাড়ছে। যেহেতু বেগ বাড়ছে সেহেতু আমরা ত্বরণ বলে দেবো ডিরেক্টলি, কিন্তু যেহেতু সমানভাবে বাড়ছে সুতরাং আমরা কি বলবো? সমত্বরণ। যদি এমন হতো এখানে 4 আছে, এখানে সাপোজ 16, এখানে হয়তো হয়ে আছে 50, হ্যাঁ বেগ তো বাড়ছে কিন্তু সমানভাবে বাড়ছে। এখান থেকে এখানকার পরিবর্তন কত? 2। 4 থেকে এটার পরিবর্তন কত? 12। তো এটা কিন্তু সমানভাবে বাড়ছে না। ত্বরণ তো ডেফিনেটলি বাড়ছে, মানেই ত্বরণ, বাট এটাকে আমরা তখন কি বলবো? অসমত্বরণ। তো সমত্বরণ এবার এসেছে বলেই সববার সমত্বরণ আসবে এমন কোনো কথা নেই, কখনো কখনো অসমত্বরণও আসতে পারে, এই ব্যাপারগুলো খেয়াল রাখো। নেক্সট, নিচের কোন সমীকরণটি সঠিক? এই জাতীয় প্রশ্ন হয়ে থাকে অনেক সময়, এখান থেকে এককেরও প্রশ্ন, আমি ব্যাপারটা ব্যাখ্যা করছি। সাপোজ আমাদের একটা ইকুয়েশন হচ্ছে ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2as, তাহলে আমরা এখান থেকে এটাকে এভাবে লিখতে পারি অবশ্যই, যে 2as ইকুয়াল ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার। এটা যদি ঠিক হয় নিশ্চয় এটাও ঠিক। আমরা as ইকুয়াল নিশ্চয় ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার বাই 2 লিখতে পারি, এটাও ঠিক। ইকুয়েশনকে বিভিন্ন ফরম্যাটে দেওয়া থাকতে পারে, তোমাকে চেক করতে হবে ওই ফরম্যাটটা ঠিক আছে কিনা। যেমন s ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, রাইট? তো তারা বলেছে ইউটি ইকুয়াল এটা, তো ইউটি ইকুয়াল কত আসে তুমি এখন বের করে দেখো যে সত্যি ওটা হয় কিনা। ইউটি ইকুয়াল আসলে কত হবে? এটা এ পাশে চলে আসবে, ইউটি করলে এটা এ পাশে চলে আসবে, এস মাইনাস সামথিং হবে, রাইট? দেখো ইউটি করলে কত হবে? এস মাইনাস ইউটিকে, ভালো করে ইউটিকে এ পাশে রাখো, এটাকে ও পাশে নিয়ে আসো, তাহলে এস মাইনাস হাফ এটি স্কোয়ার হবে, তাই না? তাহলে এটা কি ঠিক? না, এটা তো ঠিকই নয়। ক্লিয়ার? তো দেখো এখানে শুধু এস আছে, তাহলে তুমি যদি এসটাকে এখানে রেখে এখানে এটা নিয়ে আসতে তাহলে কি হতো? 2a। তুমি এটা কিন্তু অলরেডি কারেক্ট। মানে আমি এভাবে কয়টা শেখাবো বাবা? আমি কি বেশি শেখাতে পারবো না? কিন্তু এইরকম একটা অঙ্ক হয় তোমাদের, এইরকম একটা এমসিকিউ তোমাদের আসে যেখানে সূত্রগুলো এভাবে লেখা থাকে, ভি ইকুয়াল ইউ প্লাস এটি, তো তারা হয়তো এটি ইকুয়াল মাইনাস এটি ইকুয়াল ইউ মাইনাস ভি দিল, এটাও কারেক্ট। এটা এ পাশে আসলে মাইনাস হবে, ওটার উপর এভাবে দেয়া থাকে। এবং এখান থেকে এককেরও প্রশ্ন হয় অনেক সময়। কিভাবে হয়? তোমাকে বলল যে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, কি বললো? ইউটি প্লাস হাফ এটি স্কোয়ারের একক কি? তো এটা আসলে কি এস ছিল, রাইট? এস ছিল, তাহলে এস এর একক কি? মিটার যদি হয়, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার একক কি হবে? আলটিমেটলি মিটারই হবে। ক্লিয়ার? কোনো ডাউট? এবং তুমি খেয়াল করলে দেখবা এটার এককও মিটার, এইটার এককও আসলে মিটার। বিশ্বাস হয় না? ইউটির একক বের করে দেখো। বেগের একক কি? মিটার পার সেকেন্ড। সময়ের একক কি? সেকেন্ড। তাহলে এই এসটা কোথায় লেখা যাবে? নিচে লেখা যাবে। উপরে এএসএস কেটে গেলে কি হবে? আলটিমেটলি মিটার হবে। তাহলে যদি কখনো বলা থাকে ইউটি এর একক কি, সেটার এককও কিন্তু আসলে মিটার হবে। যদি কখনো বলা থাকে হাফ এটি স্কোয়ারের একক কি, তার এককও কি হবে? মিটার হবে। কারণ দেখো এই দূরত্বটা আলাদা দুইটা দূরত্বের যোগফল, তার মানে এইটাও দূরত্ব, আলটিমেটলি এইটাও দূরত্ব। ক্লিয়ার? তাহলে যদি কখনো এরকম হয় যে ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2as আছে, রাইট? এটা যদি শেষ বেগ হয় এবং এটাও শেষ বেগ, এটাও শেষ বেগ,
বেগের একক কি? এখানে মিটার পার সেকেন্ড, ওখানেও দেখো সেই মিটার পার সেকেন্ডে আসবে, ওখানেও মিটার পার সেকেন্ডে আসবে, বের করে দেখো না। তার মানে যদি তোমাকে শুধু বলে যে ইউ স্কোয়ারের একক কি, বা যদি তোমাকে বলে 2as এর একক কি, তুমি কি বলবা যে 2as কখন আসে? দেখো ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2as, এটা 2as কখন হয়? যখন আদিবেগ, কোনো একটা বস্তুর আদিবেগ শূন্য হয়। তো আদিবেগ শূন্য হলেই তো আমরা ভি স্কোয়ার ইকুয়াল 2as বলতে পারি। তাহলে বেগের একক যদি হয় মিটার, 2s এর এককও কী হবে? মিটার হবে। তো এইভাবেও কিন্তু অঙ্ক এসে থাকে এবং আসছেও এর আগে। ক্লিয়ার? কোনো সমস্যা এতটুকুতে? ওরে বাবা রে। নেক্সট, স্থির অবস্থান থেকে একটি বাস 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার সুষম ত্বরণে চলার সময় 80 মিটার দূরত্বে রাস্তার পাশে দাঁড়ানো এক ব্যক্তিকে কত বেগে অতিক্রম করবে? ওকে, কেমন ছিল? স্থির অবস্থানে থাকা একটি বাস, সাপোজ এটা একটা বাস, এখানে তার বেগ কত ছিল? স্থির, দ্যাট মিন্স 0 মিটার পার সেকেন্ড। 10 মিটার পার সেকেন্ড বেগে সে ত্বরণে চলছে, তার ত্বরণ কত? 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে সে চলছে। সে দেখলো যে 80 মিটার দূরে, কত মিটার? 80 মিটার দূরে কি রয়েছে? একটা ব্যক্তি রয়েছে। যখন সে এই জায়গাটা অতিক্রম করবে তখন কত বেগে সে অতিক্রম করবে? ওকে, ওই জায়গাটা যখন অতিক্রম করবে তখন সে কত বেগে করবে? তো এটা এভাবেই বের করতে পারো যে ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2as। ইউ কত? 0, এ দেওয়া আছে 80 মিটার দূরে, তাহলে এসও দেওয়া আছে, বসিয়ে দাও। তাহলে ভি ইকুয়াল হবে √2as, দ্যাট মিন্স √2 ইন্টু এ হবে 10, এস হবে কত? 80। এটা যা আসবে সেটাই আনসার। মিলিয়ে নিও বা মিলিয়ে নিও। নেক্সট, পরন্তু বস্তুর জন্য নিচের কোনটি সঠিক? ভেরি ইম্পর্টেন্ট। দেখো তোমরা খেয়াল করলে দেখবা যে আমি একটা মাত্র এমসিকিউ নিচ্ছি, রাইট? পরন্তু বস্তু থেকে কয়টা এমসিকিউ নিয়েছি? একটা মাত্র এমসিকিউ নিয়েছি। দেখো এখন এটাকে বিশ্লেষণ করব। পরন্তু বস্তুর প্রথম সূত্রটা কেমন ছিল? যে সবগুলো বস্তু সমান সময়ে, বিজ্ঞানী গ্যালিলিও স্যার এটা বলেছেন, আবিষ্কার করেছেন যে সবগুলো বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করবে। তাহলে তুমি যদি 10 কেজি ভরের একটা বস্তু ছাড়ো আর 1 কেজি ভরের একটা বস্তুও ছাড়ো, বাস্তবিকভাবে দেখা যায় 10 কেজি ভরের বস্তু আগে পড়ে, 1 কেজি ভরের বস্তু পরে পড়ে। তার কারণ কি? তার কারণ হচ্ছে এখানে বাতাসের বাধা ভূমিকা পালন করে। বাতাস বাধা দিতে পারে 1 কেজি ভরের বস্তুকে উল্টা দিকে বেশি বাধা দিতে পারে। কারণ এই যে জায়গাটা তোমরা ফাঁকা দেখছো, এটা তো ফাঁকা নয়। এটা কি ফাঁকা? না, এখানে বায়ুকণিকা রয়েছে। তুমি যদি একটা পাতলা কাঠের টুকরা বা আচ্ছা লোহার টুকরাকে পানিতে দাও, তো কি সহজে মানে বাতাসের মধ্যে যত দ্রুত ডোবে পানি থেকে তত দ্রুত ডুবতে পারে না? কেন? কারণ পানির কণিকা তাকে উল্টা দিকে বাধা দেয়, তার মধ্যে ঢুকতে দেয় না। তো এখানেও তো বাতাসের কণিকা রয়েছে, তারাও কি দেয়? বাধা দেয়। তাহলে একটা বড় ভরের বস্তু একটা ছোট ভরের বস্তু একই সময়েই পড়তো যদি বাধা না থাকতো। এটা ছিল ওনার ফার্স্ট ল। সেকেন্ড ল ছিল বেগের সূত্র, এবং বেগের সূত্রে উনি এরকম বলেছেন যে ভি প্রপোর্শনাল টি, অর্থাৎ সময় যত বাড়বে বেগ তত বাড়বে। এমন নয় যে 1 সেকেন্ড পর, এমন নয় যে 1 সেকেন্ড পর বেগ হবে 1 মিটার পার সেকেন্ড, এরকম কিন্তু নয়। সময়ের সাথে সাথে বেগটা সমান অনুপাতে বাড়বে, এইরকম বলেছেন আসলে। এবং এখান থেকে আমরা কি লিখতে পারি? ভি ইকুয়াল কেটি, রাইট? এটাকে দাও 1 নম্বর ইকুয়েশন। v1 ইকুয়াল সাপোজ এটা t1, এটাকে দাও 1 নম্বর ইকুয়েশন। একইভাবে আমরা লিখতে পারি v2 ইকুয়াল কে t2, এটাকে দাও 2 নম্বর ইকুয়েশন। এবং 1 এবং 2 যদি আমরা ভাগ করি, 1 ভাগ যদি 2 করি, তাহলে আলটিমেটলি v1 বাই v2 ইকুয়াল কী হবে? t1 বাই t2 হবে। এখন তোমাদের কাছে মনে হচ্ছে এইটা কিভাবে আসলে লেখা যায়? আমি একটু ব্যাপারটা তোমাদেরকে ব্যাখ্যা করছি। দেখো, যে সমানুপাতিক ধ্রুবক যেহেতু আসছে, অনেক সময় স্টুডেন্টরা বোঝে না যে সমানুপাতিক ধ্রুবক কেন নেওয়া হয়। আমি তোমাকে বললাম যে 2 6, আমি এভাবে বলতে পারি 6 প্রপোর্শনাল 2। তখন আমি এটা বলার চেষ্টা করছি যে 2 যেভাবে বাড়বে 6 একইভাবে বাড়বে। এটা বলার চেষ্টা করলাম যে 2 যেভাবে বাড়বে 6 একইভাবে বাড়বে। এখন আমি যদি তোমাকে বলি না তুমি সমান করে দাও, কি করে দাও? তুমি সমান করে দাও, তাহলে তোমাকে কি করতে হবে? সমান করলে এখানে 3 দ্বারা গুণ করতে হবে, রাইট? তো এইবার তুমি এটাকেই ভাবো যে বি, আর এটাকেই ভাবো তুমি এ। তো আলটিমেটলি তুমি আসলে কি লিখেছো? এ প্রপোর্শনাল বি, রাইট? তারপর তুমি আসলে কি লিখেছো? এ ইকুয়াল 3 ইন্টু বি। ক্লিয়ার? এখন এইটাকে এভাবে লেখা যাবে কি যাবে না বলো তো? যে এ বাই বি ইকুয়াল 3 লেখা যাবে? তুমি এই 2টাকে এ পাশে নিয়ে আসো, তাহলে 6 ডিভাইডেড বাই 2 ইকুয়াল 3।
তাহলে এখানে a ডিভাইডেড বাই b ইকুয়াল 3 এটা লেখা যাচ্ছে। আচ্ছা, আমরা আরও দুটা সংখ্যা এভাবে কনসিডার করলাম। দেখো এখানে উভয় পাশ সমান করার জন্য 3 এর যে ভূমিকা, এখানে উভয় পাশ সমান করার জন্য k এর একই ভূমিকা। আমরা আরও দুটা সংখ্যা এভাবে কনসিডার করলাম। কি সংখ্যা কনসিডার করলাম? সাপোজ আমরা বললাম 12, সাপোজ এটা হচ্ছে c, আর আমরা আর একটা সংখ্যা বললাম যে 4। তো 12 যেভাবে বাড়বে 4 সেভাবে বাড়বে, আমরা এটা বললাম। এটাকে সাপোজ তুমি বললা d। এখন চিন্তা করো, আমি যদি বলি তুমি এটা সমান করে দাও, তাহলে কি করতে? সমান করলে এখানে একটা 3 আনতে হতো কি হতো না? অবশ্যই হতো। তারপর তুমি 4 দিতে এভাবে, রাইট? তো এটাই তো আসলে c, আর এটাই তো আসলে কি d। তাহলে এখন আমি এটাকে এভাবে লিখতে পারবো কি পারবো না? c ডিভাইডেড বাই d ইকুয়াল 3। বলো লিখতে পারবো কি পারবো না? পারবো। তাহলে a বাই b ইকুয়াল 3 আসে, আবার c বাই d ইকুয়াল আসলে কত আসে? 3 আসে। একইভাবে বাড়ছে। আমি আগেই বলেছি যে সময় যেভাবে বাড়বে বেগ সেভাবে বাড়বে। তাহলে দেখো 6 যেভাবে বাড়বে 2 সেভাবে বাড়বে, তাই না? এই হচ্ছে আসলে ব্যাপার। তবে তুমি এটাও যদি 3 হয়, এটাও যদি 3 হয়, তাহলে a বাই b ইকুয়াল c বাই d লিখতে পারবা কি পারবা না? অবশ্যই পারবা। একইভাবে যদি আমি এতটুকু যদি বেসিক ঠিক থাকে, এগুলো দরকার আছে বাবা। একইভাবে এখান থেকে এভাবে লেখা যাবে কি যাবে না? v1 বাই t1 ইকুয়াল k লেখা যাবে। এখান থেকে লেখা যাবে v2 বাই t2 ইকুয়াল k। তাহলে এই দুইটা k যদি সমান হয়ে যায়, তাহলে নিশ্চয়ই আমরা এটা লিখতে পারছি। ক্লিয়ার? ক্লিয়ার? এই জায়গা থেকে অনেক সময় অঙ্ক আসে। কি আসে? একটা অঙ্ক আসে। কিভাবে অঙ্ক আসে? হয়তো তোমাকে বলে দিল যে কোনো একটা পরন্ত বস্তুর 3 সেকেন্ডে বেগ সামথিং, তোমাকে এরকম বললো যে কোনো একটা পরন্ত বস্তুর 2 সেকেন্ডে বেগ হয় 19.6, 4 সেকেন্ডে বেগ কত? এভাবে বললো যে 2 সেকেন্ডে বেগ, 2 সেকেন্ডে, তোমার এটাকে ধরে নাও t1, 2 সেকেন্ডে বেগ হচ্ছে 19.6, তাহলে এটা হচ্ছে v1। তোমাকে বলো 4 সেকেন্ডে বেগ কত? তাহলে এটাকে তখন তোমার কি করতে হবে? t2 ভাবো, আর বের করবা কি আসলে v2টা এই ইকুয়েশন থেকে বের করবা। বোঝা গিয়েছে? আরও একটা সূত্র আমাদের এখানে কি ছিল, যে অতিক্রান্ত দূরত্ব, দ্যাট মিনস এইচ প্রপোর্শনাল টি স্কোয়ার। আমি আর নতুন করে ঝামেলা করছি না। তার মানে আমরা এখান থেকে লিখতে পারবো যে h1 কে টি স্কোয়ার, তার মানে কে ইকুয়াল এইচ। আচ্ছা, এভাবে লিখি। তার মানে এখান থেকে আমরা লিখতে পারবো এইচ ইকুয়াল কে টি স্কোয়ার। তার মানে হচ্ছে তোমার এইচ বাই টি স্কোয়ার ইকুয়াল কে। তাহলে দুইটার জন্য আমরা h1 আর t1 এখানে ধরতে পারি। ক্লিয়ার? কোনো সমস্যা? একইভাবে আমরা আর একটা এভাবে ভাবতে পারি কি পারি না? h2 ডিভাইডেড বাই t2 স্কোয়ার ইকুয়াল কে। মানে আলটিমেটলি ইকুয়েশন যেটা দাঁড়াচ্ছে h1 বাই t1 স্কোয়ার ইকুয়াল h2 বাই t2 স্কোয়ার। এখান থেকে অঙ্ক আসে। কিভাবে অঙ্ক আসে? তোমাকে হয়তো বললো যে কোনো একটা বস্তু 3 সেকেন্ডে দূরত্ব হচ্ছে সাপোজ 15 মিটার, অ্যাজিউম করো। তবে এটাকে ধরে নাও তুমি t1, আর এটাকে ধরে নাও তুমি h1। তবে অবশ্যই এগুলো পরন্ত বস্তুর জন্য করতে হবে, সূত্রগুলো পরন্ত বস্তুর জন্য লেখা। ওকে? তোমাকে যদি বলে তাহলে 5 সেকেন্ডে বেগ কত, তাহলে এটাকে ধরে নাও t2, আর এখানে s2 বা h2-র মানটা তুমি আসলে কি করো? বের করো। এটা একটা সম্পর্ক। এখন কথা হচ্ছে যে আমাদের যে সম্পর্কটা বের হয়েছে সময়ের সাথে দূরত্বের, সময়ের সাথে বেগের। এখন যদি তোমাকে ভুল করেও বলে যে দূরত্বের সাথে তাহলে বেগের সম্পর্ক কেমন হবে, আমরা গ্যালিলিও স্যারের সূত্র অনুযায়ী এটা জানি যে সময়ের সাথে বেগের সম্পর্ক এমন। এটা তো হবেই না, এটা সত্যি। এটাও হবে না, এটাও না। ওকে, তাহলে সময়ের সাথে বেগের সম্পর্ক কেমন? এমন। দূরত্বের সাথে সময়ের সম্পর্ক কেমন? এমন। যদি বলে তাহলে বেগের সাথে দূরত্বের সম্পর্ক কেমন, তখন কি করবা? দেখো দুইটাই কমন প্রপার্টি আছে কি না, টি স্কোয়ার আর টি স্কোয়ার। বলো এখানে t1 স্কোয়ার t2 স্কোয়ার আছে কি নাই? আছে। এখানে t1 আর t2 আছে না নাই? আছে। তাহলে এইবার তোমরা যেটা করবা, ওখানে দেখো কি আছে t1 বাই t2, তাহলে এই t1কে ওখানে নিয়ে যাবা। সুন্দর করে দেখো h2টা নিয়ে আসো এখানে, তার মানে h1 ডিভাইডেড বাই h2। এই t1 স্কোয়ারকে ওখানে নিয়ে যাও, t1 স্কোয়ার ডিভাইডেড বাই t2 স্কোয়ার। এখানে আছে কি দেখো তো t1 বাই t2, এখানে আছে t1 স্কোয়ার বাই t2 স্কোয়ার। তাহলে তুমি যদি এই স্কোয়ারগুলোকে পাশে নিয়ে আসতে রুট হয়ে যাবে, তাহলে আলটিমেটলি হবে t1 বাই t2 ইকুয়াল রুট ওভার h1 বাই h2।
তাহলে এই T1/T2 জায়গায় এখন h1/h2 বসানো যাবে কি যাবে না? যাবে। তার মানে বেগের সাথে দূরত্বের সম্পর্ক হবে √h1/h2। মানে এই সম্পর্ক যখন আমরা জানলাম, তখন যদি আমাদের অঙ্ক এমন থাকে যে এত দূরত্ব পর, তোমাকে হয়তো বললো যে 10 মিটার পরে বেগ হলো 5, অ্যাজিউম করো, বা 15 মিটার পার সেকেন্ড। একটা বস্তু পড়ছে, 10 মিটার পরে বেগ হলো 15, তাহলে 15 মিটার পরে বেগ কত? তাহলে h1কে তুমি ধরে নাও, এটাকে h1 ধরে নাও, আর এটাকে v1 ধরে নাও। বললো 15 মিটার পরে বেগ কত? তাহলে h2কে তুমি কি ধরে নাও? 15 ধরে নাও। তাহলে তুমি v2টা বের করো। এখন তোমরা আমাকে বলো যে এতটুকু বুঝেছো কিনা, এবং এখান থেকে যদি কোনো অঙ্ক হয়, কোনো সমস্যা আর হবে কিনা? সে যেভাবেই হোক না কেন অঙ্কগুলো, বলো, সে যেভাবে অঙ্কগুলো হোক না কেন, আর কোনো সমস্যা হওয়ার কোনো পসিবিলিটি আছে বলো তো? এর চেয়ে বেশি ব্যাখ্যা আমি আর কি করব? তোমরা আমাকে কখনোই এই অভিযোগ করতে পারবে না যে স্যার একটা এমসিকিউ করাইছে। এখন তুমি এখানে ভেবে দেখো কতগুলো এমসিকিউ এর মধ্যে আছে, রাইট? বুঝেছো বাচ্চা? কতভাবে করানো হচ্ছে। এগুলো কেন করানো হয়? এমসিকিউ হুবহু কখনোই কমন আসবে না। ওকে, আচ্ছা, তোমাদের এক্সামের ব্যাপারটা বলি। তোমাদের 15 তারিখ থেকে এক্সাম শুরু হবে। আমি একটানা ক্লাস নেব, তোমাদের 15 তারিখ থেকে কিন্তু এক্সাম শুরু হবে। ওকে, ঠিক আছে, চলো। ওকে, 40 মিটার উঁচু দালানের ছাদ থেকে কোনো বস্তু ছেড়ে দিলে এটি কত বেগে ভূপৃষ্ঠে আঘাত করবে? সাপোজ এটা কত উচ্চতা? 40 মিটার। এখান থেকে কোনো বস্তুকে ছেড়ে দিলাম, এটা হচ্ছে ভূপৃষ্ঠ। যখন এখানে সে পড়বে, ঠিক যখন ছুঁই হবে এখানে, তখন বেগ কত হবে? এটা করেছে আমাদেরকে প্রশ্ন। সূত্র কি হবে? সূত্র হবে v² = u² + 2gh। যেহেতু উপর থেকে পড়ছে, ত্বরণ আস্তে আস্তে বাড়বে, এখান থেকে ছেড়ে দিচ্ছে মানে কি? আদিবেগ কত? 0। তাহলে v = হবে √2 × g × h। তার মানে √2 × 9.8 × h হচ্ছে কত? 80 না 40? 40। গুড, এটা যা আসবে সেটাই আনসার। ওকে, ক্লিয়ার? এককগুলো খেয়াল করো। ও কত বেগে, হ্যাঁ ঠিক আছে, এককগুলো খেয়াল করো। অনেক সময় কিন্তু শুধু মিটার দিয়ে রাখবে, হ্যাঁ, একক খেয়াল করো। শুধু এই সংখ্যা মিলবে আর মানে বৃত্ত ভরাট করবা তা যেন করো না। এককগুলো অনেক সময় ঝামেলা করে রাখে। ওকে, নেক্সট চলো। মুক্তভাবে পড়ন্ত বস্তু 6 সেকেন্ডে 72 মিটার দূরত্ব অতিক্রম করলে 3 সেকেন্ডে কত মিটার দূরত্ব অতিক্রম করবে? দেখো, তার মানে কোন সূত্র দিয়ে করা যাবে? মুক্তভাবে পড়ন্ত বস্তু 6 সেকেন্ডে 72 মিটার দূরত্ব অতিক্রম করে। তার মানে হচ্ছে আমরা T1কে বললাম হচ্ছে 6 সেকেন্ড, 72 মিটার। তাহলে h1কে বললাম হচ্ছে 72, রাইট? অতিক্রম করলে 3 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে? তাহলে T2কে আমরা বললাম সাপোজ 3। কি বের করতে হবে? 3 সেকেন্ডে কত দূরত্ব? দ্যাট মিনস h2 = হোয়াট? এটা আমাদের বের করতে হবে। আমরা সূত্র জেনেছি অলরেডি। সম্পর্ক কেমন? যে h1/h2 বা h1/T1 কি ছিল? h1/h2 = T1² / T2²। মানগুলো বসিয়ে দাও, তাহলেই হবে। এই অঙ্কটা যদি এইভাবে মনে নাও থাকে, অন্যভাবেও করতে পারো বাবা। অন্যভাবে করলেও হবে, কোনো প্রবলেম আসলে হবে না। যেহেতু মুক্তভাবে পড়ন্ত বস্তু বলেছে, সুতরাং এভাবে করতে পারো। কিন্তু সমস্যা কোথায় হয়? যদি কখনো বাতাসের বাধা থাকে, এটা সেটা থাকে, তো এগুলো ঝামেলা করবে না আসলে। তুমি s = ut + ½ দিয়েও করতে পারবা, কিন্তু দরকার নাই। যেহেতু মুক্তভাবে পড়ন্ত বস্তু বলেছে, সুতরাং এই ঝামেলার তো কোনো দরকার নাই। কোনো দরকার আছে বলো? কোনো দরকার নাই আসলে। তুমি চাইলে এভাবেও করতে পারবা। এখানে বসাইতে গেলে তুমি u0 বসাইতে হবে, তুমি a পাবা না। তোমাকে বলেছে 3 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত? এটা 0 হাফ। a পাবা না, t কত? তাহলে 3 এর উপরে স্কোয়ার দিয়ে রেখে দাও। a খোঁজো। এখন a কীভাবে পাবা? বলেছে 6 সেকেন্ডে 72 মিটার যায়। তাহলে v² = u² + 2as করো। এখান থেকে a বের করে নাও, রাইট? এখান থেকে a বের করে নাও, নিয়ে অঙ্কটা করতে পারো। তো এগুলো ঝামেলা করার দরকার নেই, এগুলো অনেক ঝামেলা হবে। যেহেতু মুক্তভাবে পড়ন্ত বস্তু বলেছে, এভাবে ডাইরেক্ট করে যাও, সূত্র তো দেখানোই হয়েছে। নেক্সট, একটি বস্তুকে
এত বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করলে বস্তুটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে? এটা হচ্ছে 19.6 মিটার। দেখো একটাবার বোঝো, একটা বস্তুকে যদি তুমি উপরের দিকে ছুড়ে দাও তাহলে 1 সেকেন্ডে বেগ বাড়ে কত? সাপোজ এখানে একটা বস্তু রয়েছে, রাইট? এই বস্তুকে তুমি ফেলে দিলা, আমরা বলি বস্তুর ত্বরণ জি কত? 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার বলি। তার মানে কি? বেগের বৃদ্ধি 9.8, মানে 1 সেকেন্ডে বেগ কত হবে? 9.8। তো 1 সেকেন্ডে বেগ, তার মানে 1 সেকেন্ডে সে কত দূরত্ব অতিক্রম করছে? প্রথম সেকেন্ড সে যাবে কত? 9.8 মিটার যাবে। তুমি এইভাবে ভাবো যে একটা বস্তুকে তুমি এখান থেকে ছুড়ে দিচ্ছ কত বেগে? 19.6 মিটার বেগে। তাহলে তার এবার কি বেগটা তার কমবে? কত করে কমবে? 9.8 করে আসলে কমবে। তো 9.8 উঠে গেলে হাফ হয়ে যাবে, আরও 9.8 উঠে হাফ হয়ে গিয়ে তার মানে 19.6 এখানে কি হয়ে যাবে? শূন্য হয়ে যাবে। এইভাবে যদি না করতে মন চায় তাহলে সূত্র দিয়ে অঙ্ক করবা ডিরেক্টলি। ওকে, কি বলেছে? এত মিটার পার সেকেন্ড বেগে বস্তুটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে? সর্বোচ্চ কত উচ্চতা? আমরা যদি বলি সর্বোচ্চ কত উচ্চতায় উঠেছে, তার মানে কি তার উপরে উঠতে পারেনি। তো একটা বস্তু যখন নর্মালি ছুড়ে দেওয়া হয়, ও যত উপরের দিকে যায় বেগ তত কি হয়? কমতে থাকে। একটা বস্তু যখন উপরের দিকে উঠবে বেগ তত কি হবে? কমতে থাকবে, এবং কমতে কমতে একটা সময় জিরো হবে। জিরো হওয়ার পরে বস্তুটা নিচের দিকে আসবে, দ্যাট মিনস আর উপরের দিকে যাবে না। তাহলে বস্তুর শেষ বেগ যেখানে শূন্য সেটাই সর্বোচ্চ উচ্চতা, রাইট? তো ইকুয়েশন আমরা এভাবে লিখতেই পারি, ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার মাইনাস 2gh। তো সর্বোচ্চ উচ্চতা আমরা এভাবে বলতে পারি যে ঠিক আছে 2gh এর পাশে নিয়ে আসো তুমি, ভি স্কোয়ার কত হয়ে যাবে? ভি স্কোয়ার হয়ে যাবে সর্বোচ্চ উচ্চ মানে কি? সেখানে শেষ বেগ জিরো, সেটাই তো সর্বোচ্চ উচ্চ, তাহলে ভি জিরো। 2gh এর পাশে নিয়ে আসো, এ পাশে কি থাকবে? ইউ স্কোয়ার। কি বলেছে? সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে? তাহলে এইচ ইকুয়াল কি হবে? ইউ স্কোয়ার বাই 2g। অনেক সময় তোমাদেরকে এটা কি করা হয়? শেখানো হয় যে ম্যাক্সিমাম হাইটের সূত্র হচ্ছে ইউ স্কোয়ার বাই 2g। না, ম্যাক্সিমাম হাইট কখন পাবা? যখন বস্তু উঠতে উঠতে আর উঠতে পারবে না, দ্যাট মিনস শেষ বেগ যখন কি হয়ে যাবে? শূন্য হয়ে যাবে। শেষ বেগ শূন্য মানে ভি শূন্য। তাহলে এই পাশে 2gh পার করো, তাহলে এইচ ইকুয়াল হবে ইউ স্কোয়ার বাই 2g। এখন কত বেগে ছোড়া হয়েছে? 19.6 স্কোয়ার করে দাও, রাইট? আর নিচেও কত থাকবে? নিচেও কিন্তু 19. জি হচ্ছে 9.8, তার সাথে 2 গুণ করলে কত হবে? 19.6, তাই না? তো নিচে একটা 19.6, ওপরে দুইটা 19.6 স্কোয়ার, তো তাহলে একটা একটা কেটে গিয়ে বাকি কয়টা থাকবে? একটা থাকবে। মানে যদি আমরা বলি এ স্কোয়ার, তার মানে কি? এ ইন্টু এ। ক্লিয়ার? তো নিচে যদি একটা এ থাকে, একটা এ কেটে গেলে আর একটা এ থাকে, এরকম আসলে ব্যাপারটা। নেক্সট, চলন্ত একটি বাসের ভেতরের যাত্রী, ভেতরের যাত্রী ভালো করে খেয়াল করবা, ভেতরের যাত্রী ওরা নিজেদেরকে কি দেখবে? স্থির দেখবে। বাসের সাপেক্ষে কি দেখবে? স্থির দেখবে, কারেক্ট, রাইট? তুমি যখন বাসের মধ্যে বসে থাকো নিজেকে কি মনে হয়? গতিশীল নাকি স্থির মনে হয়? পাশের লোকের সাথে গল্প করছো, সিট স্থির, সবাই তো স্থির। আচ্ছা, ল্যাম্পপোস্টের সাপেক্ষে স্থির না, ল্যাম্পপোস্টকে সে কি দেখবে? পেছনের দিকে যাচ্ছে, তার মানে স্থির নয়, গতিশীল। বাসের অন্য অন্য যাত্রীর সাপেক্ষে কি দেখবে? স্থির দেখবে, রাইট? তার মানে এই দুটো হচ্ছে আমাদের কারেক্ট, 1 আর 3 এটা। নেক্সট, সিলিন্ডারের ভেতরে পিস্টনের গতি। দেখো পিস্টন কেমন হয়? সাপোজ এখানে থাকে তোমার, সাপোজ এই যে এটা হচ্ছে আমাদের পিস্টন, এটা একবার এদিকে যায়, একবার এদিকে যায়, একবার এদিকে যায়, একবার এদিকে যায়। তার মানে কোনো একটা জায়গাকে সে একই সময় পরপর অতিক্রম করে এবং উল্টা দিকে অতিক্রম করে, একবার সিধা একবার উল্টা। তার মানে কি? এটা ডেফিনেটলি যা চলন গতি, সোজা তো না, তো তুমি চলন গতি বলতে পারো। এরা কি দিয়েছে জানি না, রাইট? চলন গতি বলতে পারো, পর্যাবৃত্ত গতিও বলতে পারো, স্পন্দন গতিও বলতে পারো, রাইট? তিনটাই সঠিক হওয়ার কথা। ভালো করে বুঝো, তোমাদের নাকি স্পিড লাগবে। পর্যায়বৃত্ত গতি হতে পারে, দেখো পর্যায়বৃত্ত গতি কি হতে পারে? বৃত্তাকার হতে পারে, কারেক্ট। কারণ পর্যায়বৃত্ত গতির শর্ত কি? একটা হচ্ছে দিক নির্দিষ্ট দিক, আর একটা কি নির্দিষ্ট সময়। তো সেটা কি সরল বৃত্তাকার হবে নাকি উপবৃত্তাকার হবে নাকি সরলরৈখিক হবে? ইট ডাজন্ট ফ্যাক্ট, তবে তিনটাই কি হবে? সত্যি হবে। ঘ নাম্বার। নেক্সট, বস্তুর বেগ সময়ের ওপর নির্ভর করে না। কি বলছে? বস্তুর বেগ সময়ের ওপর নির্ভর করে না, তাহলে এটা কি? সুষম বেগ।
ত্বরণ শূন্য, সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে। তিনটাই কারেক্ট। কিভাবে কারেক্ট আমি ব্যাখ্যা করছি। বস্তুর বেগ সময়ের উপর নির্ভর করে না, তার মানে কি সময় যাই হোক না কেন বেগ একই আছে। বলছে বস্তুর বেগ সময়ের উপর নির্ভর করে না। আমি যদি বলতাম যে 1 সেকেন্ডে বেগ 2, 2 সেকেন্ড পরে 4, 3 সেকেন্ড পরে 6, তারপর 4 সেকেন্ড পরে 8, তার মানে কি বস্তুর বেগ সময়ের উপর নির্ভর করছে? সময়ের পার্সপেক্টিভে বস্তুর বেগ আলাদা আলাদা হচ্ছে, সময়ের উপর নির্ভর করছে। তারা বলছে না, বস্তুর বেগ সময়ের উপর নির্ভর করে না, তার মানে বেগ চেঞ্জ হয়নি। তার মানে হচ্ছে এটা যদি 1 সেকেন্ড হয় তখনও বেগ সাপোজ 2 মিটার পার সেকেন্ড, এটা যদি 2 সেকেন্ড হয় তখনই বেগ আসলে 2 মিটার পার সেকেন্ড, এটা যদি 3 সেকেন্ড হয় তখনও বেগ আসলে 2 মিটার পার সেকেন্ড। তার মানে আমরা বলতে পারছি এটা সুষম বেগ 100%, ত্বরণ শূন্য 100%। কারণ ত্বরণকে কীভাবে ডিফাইন করা হয়? এ ইকুয়াল ভি মাইনাস ইউ বাই টি। তাহলে এইটাকে ধরো ভি, না সরি, এটাকে ধরো ভি, এটাকে ধরো ইউ, আর এটাকে ধরো সাপোজ T2, আর এটাকে, আসল সূত্রটা আসলে এমন, তাই না? আসল সূত্র এটা হচ্ছে এমন, T2 মাইনাস T1। এই সূত্র আসলে কি বোঝায়? যে তুমি যেটাকে শেষ বেগ বলবা ওর পার্সপেক্টিভে তুমি টাইম বসাবা, তুমি যেটাকে আদি বেগ বলবা ওর পার্সপেক্টিভে তুমি টাইম বসাবা। তাহলে ভি যদি তুমি 2 বসাও তাহলে টাইম কত বসাতে হবে? এখানে 2 বসাতে হবে। ইউ যদি তুমি 2 বসাও তাহলে টাইম কত বসাতে হবে? 1 বসাতে হবে। তাহলে 2 মাইনাস 1 করলে উপরে কত, নিচে কত আসবে? 1। আর 2 মাইনাস 2 করলে কত আসবে? 0। তার মানে 0 মিটার পার সেকেন্ড স্কোয়ার। দ্যাট মিনস আমাদের ত্বরণ শূন্য, এটাও ঠিক। এরপর বলেছে সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে। দেখো বেগ যদি প্রতিবার তুমি 2 মিটার পার সেকেন্ড রাখতে চাও তাহলে সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম না করলে হবে না। কিভাবে হবে না? দেখো, সাপোজ এটা হচ্ছে আমার রেফারেন্স পয়েন্ট, একজন ব্যক্তি এখান থেকে চলা শুরু করলো, একজন ব্যক্তি এখান থেকে কি চলা শুরু করলো, সাপোজ সে, এখানে হচ্ছে টাইম 0, এখানে হচ্ছে 1, এখানে হচ্ছে সে 2 মিটার পথ অতিক্রম করলো। এখান থেকে এতটুকু 2 মিটার, এখান থেকে এতটুকু সাপোজ 2 সেকেন্ডে সে 4 মিটার পথ অতিক্রম করলো, 3 সেকেন্ডে সে 6 মিটার পথ অতিক্রম করলো। তোমাকে যদি বলি এই জায়গায় বেগ কত, তুমি কিভাবে হিসাব করবে বলো তো? বেগ হিসাব করা হয় এইভাবে, ভি ইকুয়াল S2, এটা এক্স্যাক্ট সূত্র, T2 মাইনাস T1। তো S2 তুমি কোন পজিশনকে ধরেছো? এই পজিশনকে। তাহলে 2, S1 কোন পজিশন? এই পজিশন, ওটা তো রেফারেন্স পয়েন্ট, ওখান থেকে হিসাব করা হচ্ছে, তার মানে ওটা কত হবে? 0। তাহলে S2 এর পার্সপেক্টিভে টাইম কত থাকবে? T2, এটা 1 মাইনাস 0। দ্যাট মিনস এখানে কত থাকবে? 2 মিটার পার সেকেন্ড, রাইট? বেগ তো বের করছো, তাহলে একক কী হবে? মিটার পার সেকেন্ড। ওকে, এইবার তুমি এই দুটাকে কনসিডার করো। তাহলে ভি ইকুয়াল, সূত্র কি থাকে? কোথায় লিখবো? আলাদা জায়গায় লিখি। ভি ইকুয়াল S2 মাইনাস S1 ডিভাইডেড বাই T2 মাইনাস T1। তাহলে S2 কত? এইবার S2 হচ্ছে 4, তার পার্সপেক্টিভ টাইম কত? 2। S1 হচ্ছে 2, তার পার্সপেক্টিভ টাইম কত? 1। তার মানে এইবার হবে তোমার 4 মাইনাস 2 ডিভাইডেড বাই 2 মাইনাস 1, দ্যাট মিনস 2 ডিভাইডেড বাই 1, দ্যাট মিনস 2 মিটার পার সেকেন্ড, রাইট? তার মানে তুমি যদি এখানে হিসাব করো তাও 2 মিটার পার সেকেন্ড, এখানে হিসাব করো 2 মিটার পার সেকেন্ড, এখানে হিসাব করলেও কি 6 মাইনাস 4 2, 3 মাইনাস 1 2, 1, তার মানে আবারও সেই 2 মিটার পার সেকেন্ড। তার মানে অতিক্রান্ত দূরত্ব যদি সমান না হয় তাহলে কিন্তু সমবেগ হবে না। অতিক্রান্ত দূরত্ব কীভাবে সমান? এখান থেকে এতটুকু 2, এখান থেকে এতটুকু 2, এখান থেকে এতটুকু 2, তার মানে কি প্রত্যেক সেকেন্ডে সে 2 মিটার 2 মিটার 2 মিটার। তুমি ভাবতে পারো যে এখান থেকে এতটুকু 4, না বাবা, এই 4 যখন আমরা বলি এটা আসলে এই জায়গা থেকে 4, আমরা যখন এটাকে 6 বলি তার মানে রেফারেন্স পয়েন্ট থেকে 6, তাহলে এখান থেকে এতটুকু কি 2, তার মানে প্রত্যেক সেকেন্ডে সমান দূরত্ব অতিক্রম করছে। সমান দূরত্ব অতিক্রম করলেই বেগ আসলে কি হয়? একই আসে, ত্বরণ কি হয়? শূন্য হয়। এই জিনিসগুলো যারা আমার আগের ব্যাচে ছিল তারা এগুলো বিস্তারিত পেয়েছে, তারা এগুলো পেয়েছে, এগুলো তাদেরকে শেখানো হয়েছে। ক্লিয়ার? আর দ্রুত পড়াইলে 2-1টা সংখ্যা ভুল করে যাই। ওকে, ঠিক আছে। নেক্সট অনুধাবনমূলক প্রশ্ন। বল প্রয়োগ না হলে বস্তুর বেগের পরিবর্তন শূন্য হবে। কি বলেছে? বল প্রয়োগ না হলে বস্তুর বেগের পরিবর্তন শূন্য হবে। কিভাবে ব্যাখ্যা করা হচ্ছে দেখো, তোমরা তো এটা পারবাই। আমরা তো নিউটন স্যারের সেকেন্ড ল থেকে জানি যে F ইকুয়াল ma, এবং এটা একদম চিরন্তন সত্য কথা
যে যদি তুমি বস্তুকে বল প্রয়োগ না করো, ফার্স্ট ল কি বলে, বস্তুকে বল প্রয়োগ না করলে স্থির বস্তু সারা জীবন স্থির থাকবে, গতিশীল বস্তু সমবেগে গতিশীল থাকবে। এখানে কি বলেছে, বল প্রয়োগ না হলে বস্তুর বেগের পরিবর্তন শূন্য হবে। বেগের পরিবর্তন মানে কি বোঝায় আগে বলো তো? বেগের পরিবর্তন মানে হচ্ছে শেষ বেগ মাইনাস আদি বেগ, এটাই তো বেগের পরিবর্তন। আমি যদি বলি একটা সংখ্যা 6 আর একটা সংখ্যা 5, পরিবর্তন কত? তাহলে 6 - 5, তুমি বলবো পরিবর্তন 1। তো যদি বলা হয় বেগের পরিবর্তন, তাহলে শেষ বেগ মাইনাস আদি বেগ, শেষ বেগের পরিবর্তন শূন্য হয়, তার মানে ভি ইকুয়াল কত হয়? 0 হয়। এটা তোমাকে প্রুফ করে, ভি মাইনাস ইউ ইকুয়াল 0 হয়, এটা তোমাকে প্রুফ করতে হবে। বল প্রয়োগ না হলে, বল প্রয়োগ না হওয়া মানে কি এফ ইকুয়াল কি হওয়া? 0 হওয়া, রাইট? ওকে, গুড। তাহলে দেখো ম্যাথমেটিক্যাল এক্সপ্লানেশন কি, এফ কত করেছো তুমি? 0 করেছো। এম তো এখানে থাকলোই, এ ইকুয়াল কি? ভি মাইনাস ইউ বাই টি। তোমাকে দেখাতে হবে কি? দেখাতে হবে ভি মাইনাস ইউ ইকুয়াল 0। তোমাকে কি বলেছে বাবা? এফ ইকুয়াল 0, তাহলে বেগের পরিবর্তন শূন্য, তাহলে প্রুফ করো যে ভি মাইনাস ইউ ইকুয়াল 0। তাহলে আমরা এফ ইকুয়াল এম এ নিলাম, যেহেতু দ্বিতীয় সূত্রে বল রয়েছে, এফ 0 করে দিলাম। এম, কোনো বস্তুর ভর তো 0 হতে পারে না, তার মানে এম নট ইকুয়াল 0, এটা আমরা আগেই বলবো, রাইট? ওকে, তার মানে এই 0 যদি হয় তাহলে ভি মাইনাস ইউ বাই টি থেকেই 0 আসতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, আমি যদি তোমাকে বলি যে ঠিক আছে এ এর ভ্যালু 0, তাহলে বি বাই সি, আমি যদি বলি এ এর ভ্যালু অবশ্যই 0, এখন আমি যদি তোমাকে বলি বলো তো বি ইকুয়াল 0 নাকি তাহলে সি ইকুয়াল 0, নিচে কি কখনো শূন্য হতে পারে? না। তাহলে যদি কখনো এ এর ভ্যালু 0 হয়, তার মানে বি 0 হলেই শুধুমাত্র এ 0 হতে পারবে। সুতরাং টি 0 হওয়ার কোনো সুযোগ নাই। তার মানে কি ভি মাইনাস ইউ ইকুয়াল আসলে 0। এটা হচ্ছে তার ম্যাথমেটিক্যাল এক্সপ্লানেশন। আমাকে বলছে বল ইকুয়াল 0, তাহলে বলের 0 বসিয়েছি। আমাকে বলেছে বেগের পরিবর্তন শূন্য, তার মানে বের করতে হবে ভি মাইনাস ইউ ইকুয়াল 0, রাইট? তো বস্তুর ভর তো কখনো 0 হতে পারে না, তার মানে এম নট ইকুয়াল 0, তার মানে 0 কি হবে? ভি মাইনাস ইউ বাই টি ইকুয়াল 0 হতে হবে। তো নিচে তো কখনো শূন্য হতে পারে না, তার মানে কি ভি মাইনাস ইউ ইকুয়াল 0। ওকে, এবং এখান থেকে যদি তোমাকে এটাও প্রুফ করতে বলে যে বল প্রয়োগ না করলে বেগের কোনো পরিবর্তন হয় না বা আদি বেগ এবং শেষ বেগ সমান থাকে, তাহলে সিম্পলি ভি ইকুয়াল ইউ লিখে দিলেই তো হবে, যেখানে ইউ হচ্ছে আদি বেগ, রাইট? বল প্রয়োগের আগে যে বেগ সেটা, রাইট? আর ভি হচ্ছে মূলত শেষ বেগ, দ্যাটস ইট। তো কীভাবে বলবে সেটা ফ্যাক্ট নয়, ফ্যাক্ট হচ্ছে বুঝছো কিনা। ওপরের দিকে নিক্ষিপ্ত কোনো বস্তু, কোনো ঢিলের উত্থান ও পতনের সময় সমান কেন ব্যাখ্যা করো? এই উত্তর যদি তোমরা দেখো, বিশাল একটা উত্তর দেওয়া আছে, আমি তোমাদেরকে ব্যাখ্যা করব। এতটুকু বুঝেছো কিনা একটু বলো তো বাবা? হ্যাঁ, ব্রেক দেবো। হ্যাঁ দেখো, এখন আবার আসতে পড়ান। ব্রেক না দিলে আমি কি পড়াতে পারবো? ধরো জ্ঞানমূলক অনুধাবনমূলক পড়াইতে আমার হয়তো বেঁচে যাবে 10টা 15, ব্রেক থাকবে 30 মিনিটের মতো একটা ব্রেক থাকবে। শিখতে আসছো, শেখো বাবা একটু। এভাবে এত কেউ শেখাবে না, এত বিশ্লেষণ কেউ করে না বাচ্চা। এখন মনে হচ্ছে এত বিশ্লেষণ কেন করছেন, একটা সময় মনে হবে আহারে বিশ্লেষণ কেন পাচ্ছি না, আর কেন বুঝতে পারছি না, কেন মনে হচ্ছে ফিজিক্সে কি বুঝতে পারছি না সেটাই বুঝতে পারছি না। ফিজিক্সের সমস্যা কোথায় হয়, যে বাচ্চারা স্যার আমি যে কী প্রশ্ন করবো সেটাই তো বুঝি না। প্রশ্ন করতে গেলে একটা যোগ্যতার দরকার হয়, টপিক বুঝলে সেই যোগ্যতাটা আসে, টপিক না বুঝলে সব তো বুঝবা না, মনে হবে যে এটা এরকমই মনে হয়। হ্যাঁ, ওকে। ওপরের দিকে আহারে আমি পড়াই, তোমরা পড়ো না, তোমরা কষ্ট করে ভর্তি হয়েছো না, 410 টাকা করে দিয়েছো না, আমি কষ্ট করবো না? আমি জানি এখানে আমাকে 3 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে বা তার উপরে দাঁড়িয়ে থাকতে হতে পারে, আমি জানি এটা। কষ্ট না করলে কীভাবে হবে? হ্যাঁ, আমার তো নিজের স্যাটিসফ্যাকশন থাকতে হবে, যেন আমি বাচ্চাদেরকে শিখিয়েছি, এই স্যাটিসফ্যাকশন আমার থাকতে হবে না? আমি কি চুরি করতে বলো আমাকে যে খালি নামসাম শেষ করে দিলাম? আমি এটা পারবো না বাবা। এই জন্য আমি বাচ্চাদেরকে খুব সুন্দর করে বলি, আমার ব্যাচে ভর্তি হওয়ার আগে চিন্তা ভাবনা করে ভর্তি হয়। ওপরের দিকে নিকে দেখো, আমার এগুলো লেকচার শোনা মানে তুমি যে একটা করছো তা নয়, তুমি অনেকগুলোর আনসার করে যাচ্ছ, তোমার পুরো 2 নম্বর অধ্যায়ের পুরোটা রিভিশন হচ্ছে তোমার। ওপরের দিকে নিক্ষিপ্ত কোনো ঢিলের উত্থান ও পতনের সময় সমান কেন ব্যাখ্যা করো? দেখো, একটা বস্তু যখন নিচের দিকে পড়ে তখন সমানভাবে বেগ বাড়ে, আর একটা বস্তু যখন উপরের দিকে ওঠে তখন সমানভাবে বেগ কমে। মানে ব্যাপার এটা, আমি তোমাকে এটা বলতে চাচ্ছি
সাপোজ আমি গাণিতিক ব্যাখ্যা পরে দিচ্ছি, আগে এমনি ব্যাখ্যাটা দিই। সাপোজ এখানে একটা বস্তু ছিল, এই জায়গায় বেগ 0 মিটার পার সেকেন্ড, এই জায়গায় বেগ সাপোজ 9.8 হলো, এই জায়গায় বেগ সাপোজ 19.6 হলো। মানে বেগ এভাবেই তো বাড়ে বাবা, বেগ তো বাড়ে 9.8, তারপরে 9.8 ইন্টু 2, তারপরে 9.8 ইন্টু 3। তাহলে এটাই সাপোজ ভূপৃষ্ঠ, তাহলে এখানে বেগ হলো 19.6 মিটার পার সেকেন্ড। তাহলে এইটা আসতে তার সময় লাগলো সাপোজ 2 সেকেন্ড। কত সেকেন্ড? 2 সেকেন্ড। তুমি যদি একইভাবে এই বেগে বস্তুটাকে ছুড়ে দাও, কত বেগে? এই বেগেই যদি বস্তুটাকে ছুড়ে দাও, তাহলে এই 1 সেকেন্ড পরে এখানে গিয়ে বেগ হবে 9.8, আর এই 1 সেকেন্ড এখানে গিয়ে বেগ হবে আবার 0। তার মানে বেগ তো একইভাবেই বাড়ে, একইভাবেই কমে, তাহলে সময় তো আসলে একই লাগবে। কিন্তু এর নাম তো ফিজিক্স, এগুলো অদ্ভুত ব্যাখ্যা তো খাটবে না। এগুলো অদ্ভুত ব্যাখ্যা কখন খাটবে? যখন যখন আর পারছ না তখন খাটবে। তাহলে ব্যাখ্যাটা কি হবে এখন? ব্যাখ্যা কিভাবে দিবা তুমি এর? ম্যাথমেটিক্যাল এক্সপ্লেন। দেখো এটা অনেক বড় একটা উত্তর, গ ঘ ফেল, উত্তর অনেক বড়। আমি তোমাকে এখানে সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি যে সাপোজ কোনো একটা বস্তু পড়ছে, সাপোজ এই একটা বস্তু কি হচ্ছে বাবা, নিচের দিকে পড়ছে। তাহলে আমরা পড়ার জন্য একবার পড়ার জন্য বের করব, হ্যাঁ একবার পড়ার জন্য বের করব আমরা। তো যখন সে পড়ছে তার জন্য কত সময় লাগবে আমরা একটু বের করার চেষ্টা করছি। তাহলে টি ইকুয়াল ভি ইকুয়াল, পড়ছে যেহেতু ইউ প্লাস জিটি আমরা বলতে পারি। ক্লিয়ার? আচ্ছা, তাহলে পড়ছে এই জায়গায় বস্তুটা কেমন, কেউ ধরেছিল, তার মানে এই জায়গায় ইউটা কত বাবা? এখানে ইউটা হচ্ছে 0, তাই না? তাহলে এখানে 0 বলতে পারবো আমরা, এখানে 0 বলতে পারবো কি পারবো না? পারবো। তাহলে টি ইকুয়াল কী হবে? এবং বস্তুটা পড়ছে এই জায়গায় যখন আসছে, এই জায়গায় বেগটা কী হবে? ভি। সেই ভি আসলে এটা, ইউ কত? 0, তার মানে ভি ইকুয়াল, এখানে আমরা বলতে পারছি 0 প্লাস জিটি। তার মানে টি ইকুয়াল কী হবে? ভি বাই জি। ক্লিয়ার? তাহলে পড়ার জন্য সময় কি আসছে? ভি বাই জি। আমরা কি জানি এখানে ভি কত? না, জানি না। আমরা কি জানি এখানে জি? জানি, কিন্তু ভি কি আমরা জানি? না, জানি না। তাহলে পড়ার সময় কি বের করতে পারবো? না। একইভাবে তুমি চিন্তা করো যে এই জায়গায় একটা বস্তু ছোড়া হচ্ছে, তাহলে ইউ কত থাকবে তার বাবা? ইউ কি 0 হতে পারবে? না। সর্বোচ্চ উচ্চতায় এখানে উঠে ভি কত হবে? এইবার ভি হয়ে যাবে 0। এখন যদি বলা হয় উঠতে, দেখো একই পরিমাণ তারা বলেছে, কিন্তু উত্থান এবং পতন, তার মানে দূরত্বটা কি আছে? সেমই আছে, এরকম মনে হচ্ছে, তাই না? মানে এইরকমই ব্যাপারটা। একবার এখানে ফেলে দিচ্ছ, আবার ওই বেগেই ছুটছো, একবার এখানে ফেলে দিচ্ছ, আবার ওই বেগেই ছুটছো, এবং এই দুটার জন্য সময় কি হচ্ছে? সেম হচ্ছে। তুমি টি সেম হচ্ছে, এটা তারা বলছে। তাহলে এইবার তুমি বস্তুটাকে কি করছো? উপরের দিকে ছুঁড়ে মারছো। ছুঁড়ে মারলে ইকুয়েশন কি হবে? ভি ইকুয়াল ইউ মাইনাস জিটি। ক্লিয়ার? এবার তুমি টি বের করার চেষ্টা করবে। এইবার ভি কি বলতে হবে? তোমার 0 বলতে হবে। এবার ভি কি বলতে হবে? 0 বলতে হবে। তাহলে 0 ইকুয়াল ইউ মাইনাস জিটি, রাইট? তাহলে জিটিকে এ পাশে নিয়ে আসো, জিটি ইকুয়াল ইউ, তাহলে টি ইকুয়াল কী হবে? ইউ বাই জি। তুমি এখন বলবা যে এখানে টি ইকুয়াল ভি বাই জি, টি ইকুয়াল, এটা কিন্তু ভি ছিল, এটা কি ছিল? এটা ভি ছিল। তাহলে টি ইকুয়াল ভি বাই জি আর টি ইকুয়াল ইউ বাই জি। এখন আমাকে যদি প্রুফ করতে হয় যে এই টি আর এই টি সেম, তাহলে তো এটাই প্রুফ করতে বলেছে, সময় সমান। তার মানে কি এই টি আর এই টি সেম, এটা প্রুফ করতে হবে। তো নিচের জিও মিলে গিয়েছে, তাই না? তাহলে আমাকে আলটিমেটলি প্রুফের বিষয় কি দাঁড়াবে? আলটিমেটলি প্রুফের বিষয় দাঁড়াবে ইউ ইকুয়াল ভি প্রুফ করা। আলটিমেটলি আমাকে এইটা প্রুফ করার, এইটা আমাকে আলটিমেটলি প্রুফ করতে হবে। আলটিমেটলি এইটা আমাকে প্রুফ করতে হবে যে ইউ ইকুয়াল ভি। এইবার ইকুয়েশন লেখো তুমি এইভাবে যে ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2gh। ক্লিয়ার? লেখো ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2gh। পরন্ত বস্তুর জন্য ভি কত হবে? শেষ বেগ তো একটা না একটা কিছু থাকবে। আদিবেগ কত হবে? 0। আদিবেগ কি হবে? 0 হবে। আচ্ছা ঠিক আছে, আদিবেগ যদি 0 হয় তাহলে ভি স্কোয়ার ইকুয়াল 2gh হবে, রাইট? ক্লিয়ার? ভি ইকুয়াল কি হবে? √2gh। ক্লিয়ার? তো ভি ইকুয়াল √2gh আসছে।
ভি ইকুয়াল রুট ওভার 2g আসছে, একইভাবে ওখানে বের করো ভি স্কোয়ার ইকুয়াল, এবার যেহেতু ওপরের দিকে উঠছে ইউ স্কোয়ার মাইনাস 2gh। ক্লিয়ার? তাহলে আদি বেগ তো এবার থাকবে, রাইট? ভি কত হবে, যেহেতু ওপরের দিকে সর্বোচ্চ উচ্চতায় ভি জিরো, তাহলে ভি জিরো, তাহলে জিরো ইকুয়াল ইউ স্কোয়ার মাইনাস 2gh। তো 2gh কে পাশে পার করো, তো 2gh ইকুয়াল কী হবে, ইউ স্কোয়ার, রাইট? তাহলে ইউ ইকুয়াল কত হবে, ইউ ইকুয়াল হবে রুট ওভার 2gh। দেখতে পাচ্ছ? তার মানে এখানে ভি ইকুয়াল যদি রুট ওভার 2gh হয় আর এখানে ইউ ইকুয়াল যদি রুট ওভার 2gh হয়, তার মানে আমরা কি এখন বলতে পারবো না যে ভি ইকুয়াল আসলে ইউ? আর ভি ইকুয়াল যদি ইউ হয় তাহলে টিটা কি আসলে দুটার জন্য সেম হবে। মানে আমরা আমাদের সমস্যাটা কোথায় ছিল, আমাদের সমস্যা ছিল যে জি নিয়ে তো প্রবলেম নাই, ভি ইকুয়াল ইউ প্রুফ করতে হবে। তো আমরা এই ইকুয়েশন ব্যবহার করে একবার ভি ইকুয়াল রুট ওভার 2gh, ইউ ইকুয়াল আসলে রুট ওভার 2gh, তার মানে ভি আর ইউ আসলে একই জিনিস। নেক্সট, বস্তুর ত্বরণ শূন্য হলে বেগ কীরূপ হবে? বস্তুর ত্বরণ শূন্য হলে বলো কী হবে বেগ? বস্তুর ত্বরণ শূন্য হলে বেগ কত হবে, বেগের পরিবর্তন বলো। এটা করাবো না, অনেক ব্যাখ্যা হয়েছে। সমবেগে চলমান বস্তুর কোনো বস্তুর ত্বরণ থাকে না, ব্যাখ্যা করো। সমবেগে চলমান কোনো বস্তুর ত্বরণ থাকে না, ব্যাখ্যা করো। কোশ্চেনটা আসলে ঠিক না, কোশ্চেনটা আসলে ঠিক না, একটু ভুল। আচ্ছা যাই হোক, এটা কেমন? সাপোজ এখানে একটা বস্তু রয়েছে, এখানে আদিবেগ হচ্ছে ইউ, আর এখানে একটা বস্তু রয়েছে সমবেগে চলছে, তার মানে এখানেও হচ্ছে বেগ ইউ বা ভি, যেটাই হোক না কেন। তারা বলেছে সমবেগে চলছে, তার মানে কি ইউ ইকুয়াল ভি। তাহলে ত্বরণ থাকে না মানে কি, এ ইকুয়াল ভি মাইনাস ইউ বাই টি। তার মানে ভি ইকুয়াল আমরা কি বলতে পারি, ভি বলতে পারি। এগুলো বাবা করো, 0/t, দ্যাট মিনস 0। তো সমবেগে চলমান বস্তুর কি থাকে না, ত্বরণ। সমবেগ মানে কি, বস্তুর বেগের কোনো পরিবর্তন হচ্ছে না, আগেও যে বেগ ছিল পরেও একই বেগ। যদি তোমাকে বলে সমবেগে কোনো বস্তুর ত্বরণ থাকে না, তাহলে এখানে বল কত, বল এখানে 0, রাইট? ওকে, এগুলো সহজ। বল একটি লব্ধ রাশি। লব্ধ রাশি মানে কি, যেই রাশি, রাশি মানে কি, রাশি মানে হচ্ছে যাকে হিসাব করা যায় সেটাকেই হচ্ছে আসলে রাশি বলা হয়। তো বলকে হিসাব করা যায়, কীভাবে হিসাব করা যায় একটু পরে আসতেছে। বল একটি লব্ধ রাশি, শুধু বল নয় বেগও একটি লব্ধ রাশি, বেগ নয় শুধু ত্বরণও একটা লব্ধ রাশি। তো বল ইকুয়াল কি বলা হয়, বল ইকুয়াল বলা হয় এফ ইকুয়াল এম এ। তো এমকে তো ভাঙলে কি পাওয়া যায়, এমই পাওয়া যায়। তুমি একটা বড় বস্তুকে ভাঙলে তো এমই পাওয়া যাবে, ছোট ছোট ভর বা এ মানে কি, এ মানে হচ্ছে ভি বাই টি, তাই না? এম, তাহলে ভি মানে কি এস বাই টি, আর আগের টি তো রয়েই যাবে, মানে এই টি তো থাকবেই, আর ভি এর পরিবর্তে এস বাই টি। তাহলে দেখো আলটিমেটলি আমরা বলতে পারছি এম এস বাই টি স্কোয়ার। এই যে আমাদের বল, এই বল আসলে একটা রাশির সমন্বয়ে গঠিত নয়, বরং অনেকগুলো রাশির সমন্বয়ে গঠিত। ভরের সমন্বয়ে গঠিত, সময় স্মরণের সমন্বয়ে গঠিত, সময়ের সমন্বয়ে গঠিত। সুতরাং বলকে আমরা কি বলবো, লব্ধ রাশি বলবো। যদি বলে বেগ একটি লব্ধ রাশি, হ্যাঁ লব্ধ রাশি, কারণ বেগ দুইটা আলাদা আলাদা রাশির সমন্বয়ে গঠিত। যদি বলা হয় ত্বরণ একটা লব্ধ রাশি, হ্যাঁ লব্ধ রাশি, কারণ এটাকে এস বাই টি ইন্টু টি, অনেকগুলো মৌলিক রাশির সমন্বয়ে গঠিত। যেই রাশিগুলোকে ভাঙলে অন্য কিছুই পাওয়া যায় না। যেমন টাইমকে ভাঙলে তুমি কি পাবো বাবা, টাইমই তো পাবা। তুমি 1 মিনিটকে ভাঙলে 60 সেকেন্ড পাবো, সেটা কি টাইম নয়? অবশ্যই টাইম, অবশ্যই টাইম, রাইট? ওকে, গড় বেগ শূন্য হলেও গড় দ্রুতি কখনো শূন্য হয় না, ব্যাখ্যা করো। আচ্ছা, গড় বেগ শূন্য হলেও, তো গড় বেগ মানে কি, অনেকগুলো বেগের যোগফল। গড় বেগ মানে কি, অনেকগুলো বেগের যোগফল। সাপোজ একটা বস্তু এখান থেকে এখানে গিয়েছে 2 মিটার পার সেকেন্ড, রাইট? গড় বেগ শূন্য হতে পারে। আবার এখান থেকে এখানে এসেছে, এটাও 2 মিটার পার সেকেন্ড। তাহলে গড় বেগ মানে কি, তুমি যোগ করে 2 দ্বারা ভাগ করো, এরকম ব্যাপার, তাই না? যোগ করে 2 দ্বারা ভাগ করো। তাহলে বেগ যদি বের করো, তুমি সাপোজ এটাকে S1 বললে, এটাকে S2 বললা, তাহলে S1 প্লাস S2 ডিভাইডেড বাই 2 করো। তাহলে S1 কত, 2, কিন্তু এই S2 তো ডিরেকশন ভিন্ন, তার মানে এটাকে -2 বলতে হবে। এবং দুইটা বেগ, তার মানে 2, তোমার আলটিমেটলি উপরে 0 ডিভাইডেড বাই 2, দ্যাট মিনস 0 মিটার পার সেকেন্ড। ক্লিয়ার? কোনো ডাউট? তাহলে গড় বেগ কী হতে পারে, শূন্য হতে পারে, কিন্তু গড় দ্রুতি মানে ভি ইকুয়াল এবার কী হবে, আমাদের D1 প্লাস D2 বলতে হবে, রাইট? আমার কথা কি বুঝতে পারছো? তো এইভাবে করলে আলটিমেটলি কী হয়ে যেতে পারে, হ্যাঁ হ্যাঁ, গড় দ্রুতি। সাপোজ ওটাকেও তো ভি বলে, V1 প্লাস V2 ডিভাইডেড বাই 2। দ্রুতির ক্ষেত্রে কি হিসাব করা হয় বাবা, দ্রুতির ক্ষেত্রে কোন দিকে যাচ্ছে এটা কিন্তু হিসাব করা হয় না। তাহলে এইটাকে গেলেও
সেই 2 হিসাব করতে হবে, উল্টা দিকে আসলেও সেই কী করতে হবে 2ই হিসাব করতে হবে। তো 2/2 তার মানে এটা কি 4/2, দ্যাট মিনস 2 মিটার পার সেকেন্ড। হ্যাঁ আসলেই তাই, 1 সেকেন্ডে সে 2 মিটার যাচ্ছে। আমার কথা কি বুঝতে পারছো? কোনো ডাউট এই ব্যাপারে? এই ব্যাপারগুলো আসলে বলতে চাইছে যে গড় বেগ যখন তুমি বেগটা করবা তখন তো আলটিমেটলি এরকম সিসি এগুলো হবে v1 মাইনাস v2/2, কারণ এখানে বেগের মান ছিল। এই বেশি তাড়াহুড়া করো না, তোমাদের তাড়াহুড়ার চক্করে আমার তাড়াহুড়া হয়ে যাইতেছে। ওকে ক্লিয়ার? তো এইগুলো সহজ। নিউটনের দ্বিতীয় সূত্র থেকে কিভাবে প্রথম সূত্র প্রতিপাদন করা যায় ব্যাখ্যা করা। নিউটন স্যারের দ্বিতীয় সূত্র কি ছিল? F = ma, এটা হচ্ছে নিউটন স্যারের দ্বিতীয় সূত্র, যদিও এটা নয়, এটা হচ্ছে দ্বিতীয় সূত্রের রূপ, আসলে সংক্ষিপ্ত রূপ। তাহলে এখান থেকে F = mv - u/t আমরা বলতে পারি। নিউটন স্যারের দ্বিতীয় সূত্র থেকে প্রথম সূত্র প্রুফ করো, তাই না? তাহলে দ্বিতীয় সূত্র থেকে প্রথম সূত্র যদি প্রুফ করা হয় তাহলে প্রথম সূত্রে কি ছিল? বাহ্যিক বল না থাকলে তাহলে F = কি বলতে হবে? আমাকে 0 বলতে হবে। নিউটন স্যারের ফার্স্ট ল কি ছিল? বাহ্যিক বল না থাকলে স্থির বস্তু সারা জীবন স্থির থাকবে, গতিশীল বস্তু সারা জীবন গতিশীল থাকবে। তাহলে F = যদি 0 হয় তাহলে 0 = কি হবে? mv - u/t। m তো কখনোই 0 হতে পারবে না, তাহলে v - u/t 0 হবে। তাহলে 0 = v - u/t। এখন এটা যদি 0 হয় নিশ্চয়ই t 0 হবে না, v - u 0 হলে এটা 0 হবে। তার মানে হচ্ছে v - u = 0, দ্যাট মিনস v = u। এই v = u কি বোঝায়? v = u বোঝায় আগে যা বেগ, আগের বেগ পরের বেগ সমান। আগের বেগ আর পরের বেগ কি হয়? সমান হয়। তার মানে হচ্ছে আগে যদি বেগ 0 থাকে পরেও বেগ 0 আছে, আগে যদি বেগ 2 মিটার পার সেকেন্ড থাকে পরের বেগ 2 মিটার পার সেকেন্ডে আছে, রাইট? তার মানে কি বাহ্যিক বল প্রয়োগ না করলে এইটা বোঝাচ্ছে যে স্থির বস্তু সারা জীবন স্থির থাকে, আর এইটা বোঝাচ্ছে গতিশীল বস্তু সারা জীবন গতিশীল থাকে। এই তো ফার্স্ট ল, এটাই তো ফার্স্ট ল, যে বাহ্যিক বল প্রয়োগ না করলে স্থির বস্তু সারা জীবন স্থির থাকবে আর গতিশীল বস্তু সমবেগে গতিশীল থাকবে। তো তুমি যদি v কে 0 ভাবো, যে বস্তুটা স্থির ছিল, তাহলে u ও 0, তুমি স্থির বস্তু সারা জীবন স্থির। আর যদি তুমি u কে 2 ভাবো তাহলে v ও কত? শেষ বেগও কত? 2। তার মানে আগের বেগ পরের বেগ সবসময় সেম, তার মানে কি গতিশীল বস্তু সারা জীবন গতিশীল থাকে। চলন্ত বাস হতে বাহিরের গাছগুলোকে গতিশীল মনে হয় কেন? কারণ অনেক কথা বলেছি, যে অবজারভার, যে দেখে, যে সাপেক্ষ, সে নিজেকে সবসময় কীভাবে স্থিরভাবে, সেই জন্য বাহিরের গাছগুলোকে সে কী মনে করে? গতিশীল মনে করে। একটা স্প্রিং কেটে অর্ধেক করা হলে স্প্রিং ধ্রুবকের কী পরিবর্তন হবে ব্যাখ্যা করো। আচ্ছা, এটা ওই অধ্যায়ে গিয়ে আলোচনা হবে, এটা 4 নম্বর অধ্যায়ের। 5 নিউটন বল বলতে কী বোঝায় এটাও ওই অধ্যায়ে তারপর আলোচনা করে দিচ্ছি। যে F = বলছে 5 নিউটন, এটা বলতে কী বোঝায় একদম ব্যাখ্যা করে দিচ্ছি। দেখো আমরা যখন বলি 1 কেজি আমাদের রিয়েলাইজ হয়, হ্যাঁ তোমাকে হাতে কিছু দিলে তুমি কিন্তু বুঝবা এটা কি 1 কেজি না 2 কেজি 3 কেজি 5 কেজি, বুঝবা না? তুমি বুঝবা। তাহলে কেউ যদি তোমাকে বলে 5 নিউটন বল প্রয়োগ করলাম, তাহলে কি রিয়েলাইজ করতে পারো যে 5 নিউটন বল এক্স্যাক্টলি কতটুকু? এটা রিয়েলাইজ করতে হবে যে 5 নিউটন বল এক্স্যাক্টলি কতটুকু, রিয়েলাইজ করি চলো। এখন F = ইকুয়েশন কি? F = ইকুয়েশন হচ্ছে ma। তার মানে ma = কত আসছে? 5 নিউটন। এই 5 নিউটন আমরা কত ধরনের কম্বিনেশনে পেতে পারি? এইরকম যে সাপোজ বস্তুর ভর 1 কেজি এবং বস্তুর ত্বরণ 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তখন আমরা কত বলতে পারি? এটাকে 5 নিউটন বলতে পারি। এবং বলের আরেকটা একক কি হচ্ছে দেখো তো, কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ারও কিন্তু হয়, কারণ এই যে বলের একক, ভরের একক কেজি আর ত্বরণের একক মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, আবার কেমন কন্ডিশন আসতে পারে? এরকম কন্ডিশনও আসতে পারে যে বস্তুর ভর 5 কেজি এবং ত্বরণ সৃষ্টি হচ্ছে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তখনই এটা কত থাকবে? 5 নিউটন থাকবে। এরকম হাজারটা কম্বিনেশন আসতে পারে। তাহলে কেউ যদি বলে আমি 5 নিউটন বল প্রয়োগ করলাম, তার মানে হচ্ছে তার বল এমন যে সে 1 কেজি ভরের ওপরে, যদি কাউকে দেখো যে 1 কেজি ভরের ওপরে বল প্রয়োগ করে তার ত্বরণ হচ্ছে, এ পাশে না দেই, তার ত্বরণ হচ্ছে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তার মানে কি 1 সেকেন্ড পরে বেগ হচ্ছে 5 মিটার পার
সেকেন্ড, 2 সেকেন্ড পরে বেগ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। ত্বরণ মানে কি? বেগের বৃদ্ধি। তাহলে ত্বরণ মানে বেগের বৃদ্ধি, তার মানে প্রতি সেকেন্ডে বেগ কত করে বাড়ছে? 5 করে বাড়ছে। তাহলে এখানে 5, 2 সেকেন্ড পরে 10, 3 সেকেন্ড পরে 15। তার মানে কেউ যদি বলে আমি 5 নিউটন বল প্রয়োগ করলাম, তার মানে হচ্ছে সে 1 কেজি ভরের বস্তুর ওপরে এমনভাবে বল প্রয়োগ করছে যেন প্রত্যেক সেকেন্ডে 5 করে বেগটা কি হচ্ছে? বাড়ছে। আবার এমনও ডেফিনেশন দেওয়া যেতে পারে সে 5 কেজি ভরের ওপরে আসলে বল প্রয়োগ করে, বস্তুর ভর কত কেজি? 5 কেজি, এবং বস্তুর ত্বরণ কত করছে সে? 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তার মানে 5 কেজি ভরের বস্তুর উপরে বল প্রয়োগ করে 1 সেকেন্ড পর ত্বরণ হচ্ছে 1 মিটার পার সেকেন্ড বেগ, 2 সেকেন্ড পরে বেগ হচ্ছে 2 মিটার পার সেকেন্ড। মানে সে 5 কেজি ভরের বস্তুর উপরে বল প্রয়োগ করে যদি সেই বস্তুটাকে ত্বরণ ঘটাতে পারে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার করে, তার মানে কি? বেগের বৃদ্ধি হচ্ছে 1 মিটার, মানে 1 মিটার পার সেকেন্ড করে বাড়বে। এখানে 1 মিটার পার সেকেন্ড, 2 মিটার পার সেকেন্ড, এবং তুমি এখান থেকে আলটিমেটলি সরণটা বের করে দেখতে পারো যে কী পরিমাণ সরণ ঘটলে সেটাকে আমরা 5 নিউটন বল বলতে পারি। একইভাবে কী পরিমাণ 1 কেজি ভরের ওপরে বল প্রয়োগ করে কী পরিমাণ সরণ ঘটলে সেটাকে আমরা 5 নিউটন বল বলতে পারি। তখন তুমি আরও ভালো রিয়েলাইজ করতে পারবা। যেহেতু অনুধাবনমূলক প্রশ্ন, সেহেতু আর এত ব্যাখ্যা করলাম না, লেখার পোর্শন এতটুকু লিখলেই হবে তোমাদেরকে। স্পন্দন গতি এক ধরনের পর্যায়বৃত্ত গতি, অলরেডি ব্যাখ্যা করেছি। সমান বল প্রয়োগ করলেও সকল ক্ষেত্রে কাজের মান সমান হয় না কেন? কাজের অধ্যায়ে পড়ো। বৃত্তাকার পথে গতিশীল কোনো বস্তুর ত্বরণ ব্যাখ্যা করো। গুড। দেখো কোনো একটা বস্তু এভাবে ঘুরছে, রাইট? তুমি হাতে একটা সুতা নিয়ে, ভালো করে সুতা নিয়ে সুতার মাথায় বস্তুকে বেঁধে ঘোরাচ্ছ। তুমি কিভাবে ঘোরাচ্ছ? সমবেগে ঘোরাচ্ছ। দ্যাট মিনস বস্তু এখানে কিভাবে ঘুরছে? সমবেগে ঘুরছে। সমবেগ মানে কি? সমবেগ মানে কি? সাপোজ এই জায়গায় বেগ হচ্ছে, যে বস্তুটা ঘুরছে এই জায়গায় বেগ 2 মিটার পার সেকেন্ড, আবার সাপোজ এই জায়গায় বেগ 2 মিটার পার সেকেন্ড। তাহলে তোমাকে যদি আমি ত্বরণ বের করতে বলি, তুমি কি বলবা? এ ইকুয়াল ভি মাইনাস ইউ বাই টি। তাহলে এই জায়গায় 2, ওই জায়গায় 2, আলটিমেটলি ত্বরণ কত দেখাবে? 0 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে যদি একটা বস্তু ঘোরে এবং সমবেগেও যদি ঘোরে, তাহলে তার ত্বরণ কি হবে? ডেফিনেটলি 0 হবে। কিন্তু একটা ব্যাপার, ত্বরণের ক্ষেত্রে, ত্বরণ কি? ভেক্টর রাশি। এর কি রয়েছে? একটা রয়েছে দিক আর একটা রয়েছে মান। তাহলে বেগের মান অলওয়েজ কি হয়েছে? 0 হয়েছে সব সময়। সমবেগে ঘুরছে, তার মানে এখানেও কত হবে? 2, এখানেও কত হবে? 2, মানে মান অলওয়েজ ফিক্সড। কিন্তু তুমি যদি ওই বস্তুটাকে ঘোরাতে ঘোরাতে ছেড়ে দাও, সাপোজ এই পজিশনে ছেড়ে দিলে কোন দিকে যাবে? এই দিকে। এই পজিশনে ছেড়ে দিলে কোন দিকে যাবে? এই দিকে। এই পজিশনে ছেড়ে দিলে কোন দিকে যাবে? এই দিকে। এই পজিশনে ছেড়ে দিলে কোন দিকে যাবে? এই দিকে। তার মানে সমবেগে চলমান বা সমবেগে ঘূর্ণায়মান বস্তুর ত্বরণের মান 0 হলেও দিক কখনোই একই থাকে না। দিক কি হয়? ভিন্ন হয়। দিক কি হয়? ভিন্ন হয়। এই দিক ভিন্ন হওয়ার কারণে সমবেগে যখন কোনো একটা বস্তু ঘুরতে থাকবে তারও ত্বরণ থাকবে। মনে যেন থাকে, সমবেগে ঘুরলেই বস্তুটা কখনো ত্বরণ 0 হয় না। এই জন্যই আগের প্রশ্নকে আমি কি বলেছিলাম যে ভুল প্রশ্ন। সমবেগে ঘুরলেই বস্তুর ত্বরণ থাকে না। সমবেগে যদি ঘোরে, সমবেগে চললেই বস্তুর ত্বরণ থাকবে না এরকম নয়। সমবেগে যদি বস্তু ঘোরে, তাহলে প্রত্যেকটা জায়গায় বেগ সেম থাকলেও ওই জায়গায় যদি ছেড়ে দাও এই দিকে যাবে। হতে পারে এটা একটা দিক, উত্তর পশ্চিম কোণে, এই দিকে যাবে। হতে পারে এটা দক্ষিণ পূর্ব, রাইট? তার মানে হচ্ছে প্রত্যেকটা জায়গাতে ডিরেকশন কিন্তু আলাদা আলাদা। সুতরাং আমরা বলবো যে হ্যাঁ, এই বস্তুতে অবশ্যই কি থাকবে? ত্বরণ থাকবে। কারণ ত্বরণটা মান এবং দিক উভয়ের পরিবর্তনে পরিবর্তিত হয়। মান একই থাকছে কিন্তু দিক তো একই থাকছে না, সুতরাং এখানে ত্বরণ থাকবে। কোনো স্থিতি বা কোন গতি, পরম নয়, স্থিতি বা গতি, এটাই লাস্ট কোশ্চেন মেবি। ও মা, ওরে বাবা, এটা লাস্ট কোশ্চেন। আচ্ছা ঠিক আছে। কোনো স্থিতি বা কোনো গতি আসলে পরম নয়। পরম বলতে কি বোঝায়? পরম বলতে বোঝায় যেটা সব কিছুর সাপেক্ষেই স্থির। যদি আমরা বলি পরম স্থির, আমরা কি বললাম? যে পরম স্থির, তার মানে হচ্ছে সকল প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে স্থির। ও হয়ে যাবে, সমস্যা নেই। সকল প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে
বা যার সাপেক্ষে হিসাব করা হয়, কাঠামোর সাপেক্ষে স্থির। তোমাদের এই 12-14 দিন কষ্ট আছে, বুঝলা? আর পরম গতিশীল, পরম গতি মানে হচ্ছে সকল কাঠামোর সাপেক্ষে, সকল কাঠামোর সাপেক্ষে গতিশীল। এরকম কোনো বস্তু পাওয়াই সম্ভব নয় যেটা সকল প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে স্থির হবে। সাপোজ এটা পৃথিবী, হ্যাঁ এটা পৃথিবী, তো আমি হচ্ছে পরম স্থির তৈরি করতে চাইলাম। আমি বললাম, আমি বিশাল শক্তিধর একজন ব্যক্তি, আমি বললাম যে যখন ঘড়ির কাঁটায় 12টা বাজবে, হ্যাঁ তখন সবাই 1 ইঞ্চি নড়বা না, সবাই চুপচাপ থাকবা। তাহলে এর উপরে যে মানুষ রয়েছে, এর উপরে যে গাছ রয়েছে, হ্যাঁ যাই থাক না কেন, তাহলে আমি বললাম যে যখন 12টা বাজবে তখন সবাই চুপ থাকবা, কেউ নড়াচড়া করবা না। তার মানে এটার সাপেক্ষে স্থির, এটার সাপেক্ষে স্থির, এখানে যে মানুষ আছে তার সাপেক্ষে স্থির। তো আমার কাছে মনে হচ্ছে যে হ্যাঁ আমি পরম স্থির তৈরি করতে পেরেছি, কারণ আমি যেটাকেই পৃথিবীতে কাঠামো ধরি না কেন সেটার সাপেক্ষেই প্রত্যেকটা স্থির দেখাবে, কারণ আমি বলেছি এই সময় সবাই চুপচাপ বসে থাকবে, কেউ 1 ইঞ্চি নড়াচড়া করতে পারবে না। কিন্তু এই পৃথিবীর সূর্যের চারদিকে ঘুরছে, তাহলে সূর্যের উপরে যদি কেউ বসে থাকে তাহলে সূর্যের সাপেক্ষে পৃথিবীকে কেমন মনে হবে? গতিশীল। তার মানে এই প্রত্যেকটা বস্তুকে সে কি দেখবে? আসলে গতিশীল দেখবে। চাঁদে যদি কেউ বসে থাকে তাহলে চাঁদের সাপেক্ষে আবার পৃথিবী কি হবে? গতিশীল। তার মানে আমি পরম স্থিতি কখনোই পাচ্ছি না, আমি কি পেতে পারি? আপেক্ষিক স্থিতি পেতে পারি, অর্থাৎ একজনের সাপেক্ষে আর একজনকে স্থির পেতে পারি, কিন্তু পরম স্থিতি আমি কখনোই পাবো না। আবার পরম গতি কি জিনিস? যে সকল প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে গতিশীল। আমি বললাম যে ঠিক আছে, যখন 12টা বাজবে তখন সবাই লাফালাফি করবা, লম্পঝম্প করবা, হ্যাঁ এরকম তোমরা করবা, কেউ কিচ্ছু করবা না, সবাই লাফালাফি করবা। তো তখন মনে হতে পারে যে পৃথিবীতে যারা আছে সবাই একে অপরের সাপেক্ষে গতিশীল। কিন্তু এমন কিছু পার্টিকেল পাওয়া সম্ভব, বা এমন কোনো বায়ুকণিকা পাওয়া সম্ভব যে ও যতটুকু লাফাচ্ছে বায়ুকণিকা ততটুকু লাফাচ্ছে, বা ও যে পোশাকটা পরে আছে সে, আমি যদি এদিকে যাই আবার এদিকে আসি তাহলে পোশাকের সাপেক্ষে আমি কি হয়ে যাব? স্থির হয়ে যাব। তার মানে পরম গতিও পাওয়া সম্ভব নয়, কোনো না কোনো রেফারেন্স পয়েন্ট পাওয়া যাবে যার সাপেক্ষে আসলে আমি কি হয়ে যাব? স্থির হয়ে যাব। সুতরাং পরম গতি পাওয়া আসলে সম্ভব নয়। এভাবে লিখলেই হবে। বেগ শূন্য ত্বরণ শূন্য নয়, এটা কি সম্ভব? হ্যাঁ হ্যাঁ, এই যে একটু আগেই দেখালাম যে এখানে বেগ কত? 2 মিটার পার সেকেন্ড। সাপোজ এটা v1, এখানে বেগ কত? সাপোজ এটা v2, এখানে সাপোজ 2 মিটার পার সেকেন্ড, সমবেগে ঘুরছে। তাহলে এ ইকুয়াল কি হবে? v2 মাইনাস v1, এখান থেকে এতটুকু যেতে হয়তো 5 সেকেন্ড সময় লাগছে, তাহলে এখানে 5, তাহলে আলটিমেটলি এখানে কি হবে? 2 মাইনাস 2, দ্যাট মিনস 0, 5। তার মানে এই ক্ষেত্রে আমি বলতে পারছি হ্যাঁ বেগ শূন্য, বেগ শূন্য। ও বেগ শূন্য মানে বেগের পরিবর্তন শূন্য। এটা কত? 0 আসছে না বাবা? 0 আসছে। কিন্তু ত্বরণ শূন্য নয়। ত্বরণ শূন্য নয় মানে কি? এই জায়গায় তার দিক এটা, এই জায়গায় তার দিক এটা, এখানে থাকলে বস্তুকে ছেড়ে দিলে এদিকে ছুটে বের হয়ে যাবে, এখানে থাকলে বস্তুকে ছেড়ে দিলে এখানে ছুটে বের হয়ে যাবে। তাহলে দিকের কারণে এখানে কি হচ্ছে? ত্বরণ এক্সিস্ট করছে। বস্তুর ওজন পৃথিবীর বিভিন্ন স্থানে বিভিন্ন হয় কেন? ওকে, ওজন মানে কি? W=mg, এটাই তো আমরা ওজন বলি। ওজন কার উপর ডিপেন্ড করে? m হচ্ছে বস্তুর ভর, 1 হচ্ছে বস্তুর ভরের উপর ডিপেন্ড করে, আর একটা হচ্ছে g অভিকর্ষ ত্বরণ। এখন তোমার কাছে মনে হচ্ছে যে অভিকর্ষ ত্বরণ তো 9.8, ওটাও তো ফিক্সড। বস্তুর ভর কি? ফিক্সড। অভিকর্ষ ত্বরণও ফিক্সড। তুমি কাছে মনে করছো অভিকর্ষ ত্বরণ ফিক্সড? না, অভিকর্ষ ত্বরণ ফিক্সড নয়, এটা ধরা হয় ফিক্সড। এখন অভিকর্ষ ত্বরণের ইকুয়েশন যদি আমরা দেখি তাহলে ইকুয়েশন হয় এমন: g = gm/r²। এই জায়গায় এই g হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক, যার মান হচ্ছে 6.673 × 10⁻⁻11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। তার মানে এই g ফিক্সড, এই g হচ্ছে পৃথিবীর ভর, তাহলে পৃথিবীর ভরও ফিক্সড। আর কি ফিক্স না? আমাদের পৃথিবী আসলে দেখতে হয় এরকম উপবৃত্তাকার। সাপোজ এটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র, রাইট? তাহলে এখান থেকে এই আর দেখো, এখান থেকে এই আর দেখো, আর এখান থেকে এই আর দেখো, আর কি সব জায়গায় সেম? না। সাপোজ এখানে একটা বস্তু আছে, এখানে একটা বস্তু আছে, এখানে একটা বস্তু আছে। তো এই জায়গায় যদি তুমি জি বের করতে যাও, যদি লেখো ইকুয়েশন gm/r², তাহলে জি মহাকর্ষীয় ধ্রুবকের মান সেম, এম এই পৃথিবীর ভর সেম, আর দেখো তো এখানে কত হবে? বেশি হবে। তাহলে এখানে আর এর মান যদি বাড়ে জি এর মানটা কমবে।
এখানে কি হবে, জি এর মানটা কি হবে, কমে যাবে। আর জি এর মানটা যদি কমে যায় ওজনের মানটাও কি হবে, কমে যাবে। এই জায়গায় আরটা কি দেখো তো খুব কম, তাহলে এই জায়গায় যদি কোনো বস্তু থাকে তাহলে এখানে যে জি এর মান বের করো জি এম বাই আর স্কোয়ার দিয়ে, তাহলে এই জায়গায় আরটা কি কম, আর যদি কম হয় জিটা কি হবে, বাড়বে। তাহলে জি যদি এখানে বাড়ে ওজনটাও কি হবে, বাড়বে। এই জন্যই মূলত পৃথিবীর বিভিন্ন জায়গায় ওজন বিভিন্ন হয়। এখন বলতে পারো যে এইটা বাড়লে এটা কিভাবে কমে, দেখো আসলে তাই হয়। দেখো 20কে তুমি 2 দ্বারা ভাগ করলা, 20কে তুমি 4 দ্বারা ভাগ করলা, 20কে তুমি 10 দ্বারা ভাগ করলা, আলটিমেটলি এখানে রেজাল্ট কত পাবা 10, এখানে কত পাবা 5, এখানে কত পাবা 2। তাহলে নিচের ভ্যালু যত বাড়ে এক্স্যাক্ট এই ভ্যালুটা কি হয় তত কমতে থাকে, এটা যত বাড়বে তত এই ভ্যালুটা, দেখো এখানে 10, এখানে 5, এখানে 2 কমছে। একইভাবে এটা যদি কমে তাহলে এখানে 10-এর জন্য পেয়েছো 2, 4-এর জন্য কত পেয়েছো 5, 2-এর জন্য কত পেয়েছো 10। নিচের ভ্যালু যদি কমে তাহলে আলটিমেট বা ফাইনাল ভ্যালুটা এটাই সেই জি এর মতো, এই ভ্যালুটা কি হয় আস্তে আস্তে বাড়ে। বালুতে হাঁটা কষ্টকর কেন, এটা চ্যাপ্টার 3 বল অধ্যায়ে আমরা এটা পড়বো। যেহেতু ক্লাসের লেন্থ অনেক বড় হয়েছে সেই জন্য, যেহেতু ওগুলো ওই অধ্যায়ে পড়া যাবে যেহেতু আমরা ওই অধ্যায়ে গিয়েই পড়বো। ওকে, শেষ করেছি, নাও আর নাই।